প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা লিখিত ব্যাচের প্রথম সাবজেক্ট দ্য পেনাল কোড শুরু করতে যাচ্ছি। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট। তাহলে আমরা শুরু করি। ল 01 দ্য পেনাল কোড 18 and 60। রুটিনে আজকে দুইটা টপিকের কথা আছে, দুইটা টপিক আশা করি আজকে পড়বো আমরা। তাহলে পেনাল কোডের বাংলা হচ্ছে দণ্ডবিধি। যখন আপনারা বাংলায় লিখবেন, এই যে মূর্ধন্য দ, মূর্ধন্য ড যুক্ত, অনেকে দন্তন্য দেয়, দন্তন্য ভুল হবে, মূর্ধন্য দিতে হবে, হ্যাঁ। কিন্তু আইনের নাম আপনারা চেষ্টা করবেন ইংরেজিতেই লিখায়। সিলেবাস যেটা এমসিকিউ নোটে আছে সেটাই দেওয়া আছে এখানে। সূচিপত্রটা এখানে ইনকমপ্লিট করা আছে, এভাবে আসবে সূচিপত্র। জয়েন্ট লাইবিলিটি পানিশমেন্টস কোন পেজে আছে সেটা, যেহেতু নোট একেবারে ফাইনাল হয়নি, সামান্য কাজ বাকি আছে, আপনাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছি সকালে। তো আমরা প্রথম টপিকে চলে যাচ্ছি। টপিক 1, জয়েন্ট লাইবিলিটি, যৌথ দায়। এই অংশে যারা আমার পুরাতন স্টুডেন্ট আছেন বা ইউটিউবে আমার ভিডিও দেখছেন, তারা লক্ষ্য করবেন যে এই অংশে হয়তোবা 2 বা 3টার মতো প্রশ্ন ছিল ইতিপূর্বে। তো এখানে কিন্তু প্রশ্ন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। দেখেন, এখানে প্রশ্ন 9টা করা হয়েছে। আগের থেকে নোটটাকে আরো অনেক ডেভেলপমেন্ট করা হয়েছে, অনেক উন্নয়ন করা হয়েছে। আমি সকালে নোটিশ দিয়ে দিয়েছি, এটা হচ্ছে নিউ আপডেটেড অ্যান্ড এক্সটেন্ডেড ভার্সন। প্রতিফলিত ধারা, এই টপিকে আমরা আসলে কোন ধারাতে ফোকাস করব? 34 থেকে 38, 41, তারপরে 149, এই সেকশনগুলো আসবে। সাধারণ অভিপ্রায় বা অভিন্ন অভিপ্রায়, যেটাকে ইংরেজিতে বলে কমন ইন্টেনশন, ও সাধারণ উদ্দেশ্য মানে কমন অবজেক্ট বলতে কি বোঝায়? তাহলে প্রথমে দুইটার সংজ্ঞামূলক বা টিকামূলক একটা পড়া আমরা পড়ব। উপরে যে প্রশ্নটা সবগুলো একসাথে দেওয়া আছে এখানে, মানে এই টপিক থেকে কি কি প্রশ্ন পড়ব সেটা আপনারা এক পলকে দেখতে পাবেন। তারপরে যখন আমরা উত্তর শুরু করব, এখানে এসেও আবার প্রশ্নগুলো রিপিট করা হয়েছে, যেন আপনাদের পরে বারবার পেছনে যেতে না হয়, প্রশ্ন কোথায়, কি প্রশ্নের উত্তর পড়ছি। আবার প্রথম এডিশনের নোটে কিন্তু এইখানে আলাদা করে আবার প্রশ্ন রিপিট করেছিলাম না, তো আমি লাস্ট 2টা এডিশনে এটা রিপিট করছি। তার মানে এখানেও আপনি আবার প্রশ্ন পাচ্ছেন। তো এটা আমি 1.1-এ রেখেছি, তাই এখানে লিখছি 1.1 নং প্রশ্নের উত্তর। আপনারা পরীক্ষার খাতায় এত নং প্রশ্নের উত্তর এভাবে লিখে আন্ডারলাইন করে দিবেন, দিয়ে লেখা শুরু করবেন। তারপরে পরীক্ষার আগে আমি একটু বুঝিয়ে দেব। ক্লাস টেস্ট আগামী শনিবার হয়তোবা নিচ্ছি না, কবে ক্লাস টেস্ট নিব রুটিনটা সামান্য পরিবর্তন হবে, কারণ আপনারা নোট হাতে না পাওয়া পর্যন্ত ক্লাস টেস্ট নিলে আপনাদের পরীক্ষা ভালো হবে না, এই কারণে। ঠিক আছে কামরুজ্জামান ভাই? জি স্যার। তো আমরা শুরু করতে যাচ্ছি। কমন ইন্টেনশন এবং কমন অবজেক্টের সংজ্ঞা বা কাকে বলে। কোনো ফৌজদারি অপরাধ যখন সংগঠিত হয় তখন তা কোনো ব্যক্তি একই একাই সংগঠিত করতে পারে। তার মানে একটা অপরাধ হলো একজন ব্যক্তি কর্তৃকও হতে পারে, অথবা অন্য কারো সাথে একত্রেও সংগঠিত করতে পারে। তার মানে একাধিক ব্যক্তি সম্মিলিত অবস্থাতেও করতে পারে। অর্থাৎ একাধিক ব্যক্তি মিলে ষড়যন্ত্র করেও কোনো অপরাধ সংগঠন করতে পারে। দ্য পেনাল কোড 18 and 60 এর 34 ধারায় সাধারণ অভিপ্রায় এবং 49 ধারায় সাধারণ উদ্দেশ্য সম্পর্কিত বিধান আছে। তার মানে এখানে আমি একটা ভূমিকামূলক বা সূচনামূলক একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিলাম 2-3টা। এখানে আমি কি বোঝালাম? যে এক একজনও হতে পারে বা একের একাধিক হতে পারে অপরাধী বা অভিযুক্ত ব্যক্তি। তো জি। একাধিক যখন ব্যক্তি হবে তখনই কিন্তু এই 34 বা 49 ধারার প্রাসঙ্গিকতা চলে আসে। তার আগে কিন্তু একজন ব্যক্তি হলে 34 ধারা আসে না, 149 ধারা আসে না। তাই আমি এখানে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে একাধিক ব্যক্তি প্রয়োজনীয়তা এখানে বোঝানোর চেষ্টা করেছি। তো তারপরে কোন সেকশনে কোন আইনে এই দুইটা বিষয় আছে সেটাও এখানে আমি দিয়ে দিলাম। এরপরে আমরা চলে যাই সাধারণ অভিপ্রায়, অর্থাৎ প্রথম যে পয়েন্ট সেটা, প্রথম প্রশ্নের উত্তর। তাহলে 34 ধারায় কোনো ফৌজদারি অপরাধ সংগঠনের যৌথ দায় সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সাধারণ অভিপ্রায় এর জন্য 34 ধারার বিধানের
অধীন স্বতন্ত্র কোনো অপরাধ সৃষ্টি হয় না। তো স্বতন্ত্র অপরাধ যে সৃষ্টি হয় না সেটা কিন্তু আমরা এমসিকিউ নোটের যে পার্থক্য ছিল সেখানে কিন্তু একটু হিন্ট দিয়েছিলাম। অর্থাৎ 34 ধারে কেউ যদি দুই বন্ধু মিলে পরিকল্পনা করছে যে আমরা আজকে ছিনতাই করব বা দস্যুতা করব বা চুরি করব, দুইজন পরিকল্পনা করে থেকে গেল, কিন্তু চুরি করার জন্যে বা দস্যুতা করার জন্যে বা কোনো কিছু ছিনিয়ে নেওয়া ছিনতাই করার জন্য যে কাজগুলো করতে হবে তারা কোনো প্রস্তুতিই নিল না, কোনো অ্যাটেম্প্ট বা চেষ্টাও করলো না, তাহলে সেটা কিন্তু অপরাধ হবে না। অর্থাৎ পরিকল্পনা করে সেটা বাস্তবায়নের জন্য অগ্রসর হতে হবে। প্রিপারেশনও যদি হয় তাহলে সেটা অপরাধ হতে পারে, কিন্তু প্রিপারেশনও নেই, কিছুই করলো না, জাস্ট গল্প করে রেখে দিল, তাহলে গল্প করলে সেটা অপরাধ হয় না। বরং কোন অপরাধে অংশগ্রহণকারীদের সংশ্লিষ্টতার মাত্রা কেমন হবে তা নির্ধারণ করে মাত্র। তাহলে 34 ধারা কার অপরাধে দায় কতটুকু, সাজা কতটুকু, এটা বলে দেয়। 34 ধারার অধীনে কোনো অপরাধে জড়িত ব্যক্তিবর্গকে দায়ী করতে হলে নিম্নোক্ত শর্তসমূহ পূরণ করা আবশ্যক। তাহলে শর্ত কি 34 ধারা অ্যাপ্লাই করার জন্য? চারটা শর্ত এখানে আছে। দুই বা ততোধিক ব্যক্তি কোনো অপরাধমূলক কার্য সংগঠিত করার লক্ষ্যে সাধারণ অভিপ্রায় ব্যক্ত করেছেন। তার মানে দুই বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, একজন হলে হবে না। সকলে অভিন্ন অভিপ্রায় সার্থক করার জন্য, সকলের অভিন্ন অভিপ্রায় মানে সবাই মিলে যেটা করতে চেয়েছিল, মনের মধ্যে যে ইচ্ছা ইচ্ছা পোষণ করেছিল এবং সবাই মিলে আলোচনা করেছিল, সেটা সার্থক করার জন্য, বাস্তবায়ন করার জন্য অপরাধের পূর্বে আলোচনা করেছেন। আলোচনা মানে প্ল্যানিং, ইংরেজিতে এখানে লিখে রাখতে পারেন প্ল্যানিং, তাহলে বুঝতে সুবিধা হবে। জি পরিকল্পনা, অভিন্ন অভিপ্রায় সার্থক করার উদ্দেশ্যে তারা উক্ত কার্যটি সংঘটিত করেছেন, তার মানে কাজ করেছে, অ্যাকশনে গেছে। অপরাধ সংগঠনের সময় তারা যৌথভাবে অংশগ্রহণ করেছিলেন এবং যৌথভাবে সবাই অংশগ্রহণ করেছে, তবে তারা সক্রিয়ভাবে অপরাধ কর্মে যুক্ত হয়েছেন, এটি শর্ত নয়। দেখেন, অপরাধ সংগঠনের সময় তারা যৌথভাবে অংশগ্রহণ করেছিলেন, তবে তারা সক্রিয়ভাবে অপরাধ কর্মে যুক্ত হয়েছেন, এটি শর্ত নয়। এর শেষে যে লিখছি যে তারা সক্রিয়ভাবে অপরাধ কর্মে যুক্ত হয়েছেন, এটি কোনো শর্ত নয়। এটার ব্যাখ্যা শেষের দিকে আমরা পাবো। আব্দুর রহিম বনাম রাষ্ট্র মামলায় মহামান্য হাইকোর্ট বলেন, কি মত প্রকাশ করেন এই মামলার রায়ে? একটি সাধারণ অভিপ্রায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যুক্ত পক্ষদের মধ্যে ব্যাপ্তি ঘটতে পারে, তবে পেনাল কোড এর 34 ধারা প্রয়োগ করতে হলে অপরাধীকে অপরাধ সংগঠনের সময় শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে। এই এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এই কারণে কিন্তু একটা কেস রেফারেন্স দিয়ে দিছে, এটাকে বলে কেস রেফারেন্স। আপনারা উপরে একটা পয়েন্টও দিতে পারেন, কেস রেফারেন্স পয়েন্ট না দিয়ে জাস্ট এই লাইনটুকু লিখে দিলেই হবে যে এই মামলায়, এই মামলা কোথায় আছে, অর্থাৎ ডিএলআর নাম্বার কত, এগুলো যদি উল্লেখ করেন হবে, না করলেও সমস্যা নেই। অর্থাৎ কেস রেফারেন্স লেখার তিনটা নিয়ম আছে। একটা হচ্ছে পার্টিদের নাম লিখতে হবে, অথবা এটার রেফারেন্স দিতে হবে, অর্থাৎ ডিএলআর নাম্বার কত, পেজ নাম্বার কত, হাইকোর্ট না অ্যাপিলেট ডিভিশনের মামলা, এভাবে। অথবা দুইটার সমন্বয়ে, অর্থাৎ আপনি পার্টিদের নামও লিখলেন, বাদী বিবাদীর নাম লিখলেন, বা আসামি এবং প্রসিকিউশনের নাম লিখলেন, পাশাপাশি আপনি রেফারেন্সও দিলেন, দুইটা কম্বিনেশনে আপনি করতে পারেন। তো সংখ্যা যেহেতু মনে রাখা কঠিন, আব্দুর রহিম বনাম রাষ্ট্র এটা মনে রাখা সহজ, তাই আমি এইভাবে দিয়েছি আপনাদের সুবিধার্থে। এভাবে লিখলেও কোনো ক্ষতি নেই, কোনো ভুল হবে না। আবার আরও একটা কেস রেফারেন্স দিয়েছি, আবু সাইদ বনাম রাষ্ট্র মামলায় মহামান্য আপিল বিভাগ বলেছেন, উপরেরটা হাইকোর্ট বিভাগের রায় ছিল, পরেরটা অ্যাপিলেট ডিভিশনের। দ্য পেনাল কোড 8960 এর 34 ধারা অনুসারে কোনো সাধারণ অভিপ্রায়কে পূরণ করার জন্য অভিযুক্তকে কোনো না কোনো কার্য সংগঠন করতে হবে। তাহলে কোনো না কোনো কাজ করতে হবে কিন্তু, না হলে সেটা হবে না। তো এই ছিল 34 ধারার মূল বক্তব্য। দুইটা কেস রেফারেন্স আছে, সম্ভব হলে এটা যদি পরীক্ষায় আসে দুইটাই দিবেন, আর না হলে যে কোনো একটা অন্তত মনে রাখার চেষ্টা করবেন। আর কতটুকু লিখবেন, দুইটা রেফারেন্স দিবেন না একটাও দিবেন কি না, এটা নির্ভর করবে কত নম্বরের জন্য প্রশ্নটি এসেছে এবং কিভাবে এসেছে। স্যার, এখন সাদা- যে পার্টগুলো আপনি পড়াচ্ছেন স্যার, স্যার নর্মালি স্যার এটা কত মার্কের উপর মানে ধরবো স্যার, মানে যেটা এখন পড়াচ্ছেন আপনি? এই মুহূর্তে মনে করেন এই দুইটার যদি কম্বিনেশনে আসে, কমন ইন্টেনশন এবং কমন অবজেক্ট দুটো একসঙ্গে যদি আসে, এটা 6 মার্কের আসতে পারে, 3 3 6। তো এটা তিন আচ্ছা তিন আচ্ছা, ছয় বুঝতে নম্বরের জন্য 3 নম্বরের পড়া আমাদের শেষ হলো আর কি।
ঠিক আছে, বা 5 নম্বরের আসতে পারে, আড়াই আড়াই পাঁচ, আড়াই আড়াই পাঁচ হলে আপনি একটা রেফারেন্স দিলেন, একটা দিলেন না। তার মানে 34 ধারা যদি মূল বই খুলে খুলে দেখেন, অথবা আমার যে এমসিকিউ নোট, সেখানে কিন্তু খুব বেশি তথ্য নাই। যেখানে বেশি তথ্য নাই সেকশনে, ধারাতে, সেখানে কেস রেফারেন্স দেওয়াটা জরুরি হয়ে যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি সাধারণ উদ্দেশ্য পেনাল কোড এর 141 ও 149 ধারায় বেআইনি সমাবেশ ও সাধারণ উদ্দেশ্য সম্পর্কিত বিধান থাকলেও কোনো ধারাতেই সাধারণ উদ্দেশ্যের কোনো সংজ্ঞা বা বৈশিষ্ট্যমূলক কোনো বিবরণ দেওয়া নেই। 141 কেন লাগছে? কারণ 149 পড়তে গিয়ে 141 চলে আসে। সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্যে বেআইনি সমাবেশের যে ব্যক্তিবর্গ, বেআইনি সমাবেশের সদস্য যারা, তাদেরকে নিয়েই কিন্তু জি 149-এর কথা আছে, তাই 141টা এখানে রেলিভেন্ট হয়ে যায়। তাই এখানে আমি নিয়ে আসছি। 149 ধারার পরিবর্তে 141 ধারায় সাধারণ উদ্দেশ্য এর কিছু উদাহরণমূলক প্রবিধান আছে, যেগুলো দ্বারা সাধারণ উদ্দেশ্য সম্পর্কে একটা চিত্র পাওয়া যায়। তার মানে সাধারণ উদ্দেশ্যের সংজ্ঞা 149-এ নাই, কিন্তু 149-ই সাধারণ উদ্দেশ্যের মূল সেকশন। তাই দুইটাকে কম্বিনেশনে এর সংজ্ঞাটা তৈরি করতে হবে। এটা একটা টেকনিক্যাল ম্যাটার। যেমন 141 ধারায় বলা আছে, 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো দুষ্কর্ম বা অপরাধজনক অনধিকার প্রবেশ বা অন্যবিধ অপরাধ সংগঠন করার জন্য একমত হন, তাহলে তাকে সাধারণ উদ্দেশ্য বা অভিমত করা যায়। সাধারণ উদ্দেশ্য বলে অভিহিত করা যায়। তার মানে সাধারণ উদ্দেশ্য কখন? যখন 5 বা তার বেশি ব্যক্তি মিলে সমবেত হয়ে একই কাজ করবে, একই উদ্দেশ্য বাস্তবায়ন করবে, এই ধরনের একমত হয়, তখন তাদের মতামতকে সাধারণ উদ্দেশ্য বলা যাবে। তাহলে প্রচলিত অর্থে সাধারণ উদ্দেশ্য বলতে কতক ব্যক্তি দ্বারা সিদ্ধান্তকৃত এমন কতকগুলো অভীষ্ট লক্ষ্যকে বোঝায়, যেগুলো ওই ব্যক্তিরা পূরণ করতে চান এবং পূরণ করার লক্ষ্যে কোনো বেআইনি সমাবেশ সংগঠিত করে। তার মানে সাধারণ উদ্দেশ্যের সাথে বেআইনি সমাবেশ ওতপ্রোতভাবে জড়িত কিন্তু। এই কারণে এই 141 ধারা বাদ দিলে কিন্তু সংজ্ঞাটা দাঁড় করানো যায় না। তবে 149 ধারা প্রয়োগের সময় 141-এ উল্লেখিত 5 প্রকারের অপরাধের জন্যই সাধারণ উদ্দেশ্যে উপনীত হতে হবে। 149 ধারার মূল লক্ষ্য কোনো বেআইনি সমাবেশে উপস্থিত ব্যক্তিদের মধ্যে যদি কোনো সাধারণ উদ্দেশ্য বর্তমান থাকে, তাহলে তাদের দায় নির্ধারণ করা। তাহলে 149 ধারার কাজ হচ্ছে, যদি সাধারণ উদ্দেশ্য থাকে তাহলে তাদেরকে কিভাবে সাজা দেওয়া যাবে, দণ্ডিত করা যাবে কিভাবে, এটা বলে 149 ধারা। এবার আমরা 149 ধারা কি বলে সেটা পড়ব। তাহলে 149 ধারার মূল কথা হলো, কোনো উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কোনো অপরাধ সংঘটিত হলে ওই স- সমাবেশের সাধারণ উদ্দেশ্য সম্পর্কে অবহিত প্রত্যেক সদস্যই অপরাধটি তার দ্বারা সংঘটিত হোক বা না হোক দোষী বলে গণ্য হবে। তার মানে যৌথ দায়ের বিষয়টা চলে আসলো। আমরা পড়ছি জয়েন্ট লাইবিলিটি টপিক। তো জি 34-এও কিন্তু যৌথ দায় বা জয়েন্ট লাইবিলিটি, এখানেও কিন্তু একের দোষে 10-এর শাস্তির মতো অবস্থা। অর্থাৎ 149 ধারা বিশ্লেষণ করলে দেখা যায়, কোনো বেআইনি সমাবেশের কোনো সদস্য যিনি ওই সমাবেশের সাধারণ উদ্দেশ্য সম্পর্কে পূর্ব থেকে জানেন, তিনি কোনো অপরাধ সংগঠিত করুক বা না করুক, তিনি ওই সমাবেশে উপস্থিত ছিলেন শুধুমাত্র এই কারণে দোষী বলে সাব্যস্ত হবেন। এই ধারার অধীন কোনো ব্যক্তিকে অভিযুক্ত ও দণ্ড প্রদান করতে হলেও কিছু শর্ত পূরণ করতে হবে। আগেও 34 ধারাতে শর্ত পড়ালাম, এখানেও শর্ত পড়াচ্ছি। শর্ত পড়ালে আপনাদের হেল্প হবে কি, এই প্রশ্ন না আসলেও এই দুইটা সেকশন থেকে প্রবলেমেটিক প্রশ্ন যদি আসে, 149 হবে না 34 হবে, একটা কনফিউশন কাজ করেই। তো সেই কনফিউশনটা দূর হবে, তাই একটু ডিপলি বোঝানোর চেষ্টা করছি, যেগুলো শর্ত থেকে আমরা স্পষ্ট হব। তিনি অবশ্যই কোনো না কোনো বেআইনি সমাবেশের সদস্য হবেন এবং উপস্থিত থাকবেন। তাহলে বেআইনি সমাবেশের সদস্য হতে হবে, তারপরে ফিজিক্যালি অ্যাপিয়ার বা উপস্থিত থাকতে হবে। উক্ত বেআইনি সমাবেশ যে উদ্দেশ্যে সংগঠিত হবে তা তিনি পূর্ব থেকে জানেন। মনে করেন এক জায়গায় 20 জন ব্যক্তি মিলে একটা সমাবেশ করছে, প্রথমে সেটা হয়তো বা গল্পগুজব বা আড্ডা হচ্ছিল, সেখানে এই আইনি সমাবেশ বা যেটা সাধারণ সমাবেশ ছিল সেটা বেআইনি সমাবেশ হয়ে গেল পরবর্তীতে 2-3 জন ব্যক্তির কর্মকাণ্ডের কারণে। এখন ওই 20 জনের মধ্যে যদি 10 জন জানে যে আমরা এখানে আলটিমেটলি
2 ঘন্টার মতো থাকবো। প্রথম 1 ঘন্টা কিছু বলবো না, শেষের দিকে একটু ঝামেলা শুরু করব, শেষের আধা ঘন্টার মতো আমরা কি করব, এখানে ঝামেলা করব, তার মানে বেআইনি কর্মকাণ্ড করব। এই বিষয়টা কয়জন জানে? 10 জন জানে, আর বাকি 10 জন জানে না। তাহলে যে 10 জন জানে তারাই 149 ধারায় দায়ী হবে, এবং বাকি 10 জন যেহেতু জানেই না, সেহেতু তাদের এখানে দোষ হবে না, কারণ তারা বেআইনি সমাবেশের সদস্য ঠিকই, কিন্তু তারা যেহেতু উদ্দেশ্য জানে না, তাদের সাধারণ উদ্দেশ্য নেই, তার মানে 149 ধারায় যৌথ দায় তাদের উপরে অ্যাপ্লাই হবে না। হবে ক্লিয়ার না, হলো বিষয়টা? অ্যাপ্লাই হবে না। জি 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 স্যার। আবার মনে করেন যে একটা রাস্তার উপরে বা একটা পাবলিক প্লেসে, মার্কেটে মারামারি শুরু হয়েছে, 20-30 জন মিলে মানে মব সৃষ্টি করেছে। মব সৃষ্টি করাই কিন্তু একটা বেআইনি সমাবেশের একটা লক্ষণ, বা দাঙ্গা বা রায়োটিং, এগুলো মবেরই একটা লক্ষণ। তো মব হচ্ছে রায়োটিংয়েরই একটা পার্ট। তো এই রায়োটিং করলেও 149 ধারা হয়, তারপর বেআইনি সমাবেশ 143 ধারা যেটা সাজা আছে, সেখানেও 149 ধারা অ্যাপ্লাই হয় সব ক্ষেত্রেই। তার মানে 141 থেকে 149 ধারা যদি আমরা পুরোটা এক লাইনে পড়ি, মানে একসঙ্গে এমসিকিউ নোটে যেটা আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে দুই ক্ষেত্রে 149 ধারা অ্যাপ্লাই হবে। আর রায়োটিং বা দাঙ্গাটা আর কিছু নয়, সহিংস বেআইনি সমাবেশ, তাই না? জি তো এই কারণে মনে করেন একটা পাবলিক প্লেসে বা একটা মার্কেটে মারামারি হচ্ছে বা একটা ঝামেলা হচ্ছে, একটা মব সৃষ্টি হয়েছে, তো সেখানে একটা রিক্সা চালক যাচ্ছে, এই রিক্সায় 2 জন যাত্রী বসে আছে। তো এই 3 জনও যদি মাঝখানে ঢুকে যায়, এই 3 জন তো আগে থেকে যদি না জানে যে এখানে কি হতে চলেছে, তারা কি একটা মবের মধ্যে পড়ে গেছে, বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে, তো তাদেরকে তো যদি অ্যারেস্ট করেও ফেলে, আলটিমেটলি তাদেরকে আর সাজা দেওয়া সম্ভব হবে না, যদি তারা বলতে পারে যে, তারা প্রমাণ করতে পারে যে আমরা আসলে এটা সম্পর্কে জানতাম না। তো এটা ডিফেন্স লয়ার তাদেরকে যদি স্ট্যান্ড করতে পারে যে হ্যাঁ তারা জানে না, তাহলে তারা বাঁচবে, তাদের সাজা হবে না। না হলে তাদেরও সাজা হতে পারে, যদি এরকম নিরীহ বা জানে না কিছুই নির্দোষ ব্যক্তি বিরুদ্ধে মামলা হয় সেক্ষেত্রে। মানে চেষ্টা করতে হবে পারতপক্ষে এই ধরনের মব বা বিশৃঙ্খলা এড়িয়ে চলা। কারণ এই সৃষ্টি হলেই যদি মামলা হয়, একসঙ্গে অনেকের নামে মামলা হয়, নাম উল্লেখ থাকে, আবার অজ্ঞাতনামা 100-500 জন এই ধরনের বক্তব্য থাকে এজাহারে, তো ওই অজ্ঞাতনামার মধ্যে কিন্তু অনেকের নাম চলে আসতে পারে পরবর্তীতে, যখন মামলা তদন্ত হবে, যে কে কে জি ছিল। স্যার, রিসেন্ট এমন কিছু ঘটছে আর কি, মানে রিসেন্ট তো দেখলাম গতকালকে ওই যে মামলা হইলো প্রথম আলো ডেইলি স্টারে, দেখলাম 400-500 জন করে আসামি। অনেকে অজ্ঞাত থেকে যাবে, অনেকে হ্যাঁ, হয়তো ছিল না, সেও জড়িয়ে যাবে। হ্যাঁ, সেটাই। তো এই কারণে কিন্তু এই টপিকটা আমি রেখেছি, এই টপিকটা গত মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ছিল না, আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়ে গেছে এবার। কারণ দেশের জি পরিস্থিতি যেমন, যাই যিনি প্রশ্ন করবেন তার মাথার মধ্যেও তো এগুলো আসবে, পেপার, পত্রিকা, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, খবর, নিউজ, সব কিছু দেখবেন, উনি তো এগুলো দেখবেন চোখে, তখন ওনার মাথার মধ্যে এখান থেকে প্রশ্ন করার একটা সম্ভাবনা তৈরি হবে, তাই না? জি জি আরেকটা কেস রেফারেন্স এখানে দিচ্ছি, মুথু নাইকার বনাম টি.এন. মামলায়। তার মানে এটা একটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের, মানে ভারত ভাগ হওয়ার আগের মামলা। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে, যদি কোনো ব্যক্তির বেআইনি সমাবেশে উপস্থিতি প্রমাণিত হয়, তাহলে তিনি অপরাধ করেছেন কিনা তা প্রমাণিত না হলেও চলবে, কিন্তু দেখতে হবে যে নিরপরাধ কৌতূহলী দর্শক যেন শাস্তি না পায়, যেটা অলরেডি আমি ব্যাখ্যা করলাম, তাই না? জি 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 ব্যাপক জনগণ যেখানে সমবেত হয়, সেখানে দেখতে হবে যে কারা বেআইনি সমাবেশে ছিল, মানে গ্রুপের অংশ কে আর গ্রুপের বাইরে কে, এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। এটা বিচারককে দেখতে হবে, ডিফেন্স লয়ারকে দেখতে হবে, প্রসিকিউশনকেও দেখতে হবে, তাহলে ন্যায় বিচার নিশ্চিত করা যাবে। এরপরে 2 নম্বর প্রশ্ন, এই যে এখানে যদি প্রশ্নটা না দিতাম, আবার ব্যাকে গিয়ে আমাদের কিন্তু দেখতে হতো কি প্রশ্ন, তাই না? জি জি আর নোটে কিন্তু প্রশ্নকে আমি এভাবে বক্সের মধ্যে করে দিয়েছি, হ্যাঁ। তো যখন আমি বক্সের মধ্যে দিব, তখন প্রশ্নটা খুঁজে পেতে সুবিধা হবে আপনাদের। আর প্রশ্নের উত্তর সবসময় এই যে এভাবে ব্ল্যাক হাইলাইটেড করে দিয়েছি, তাহলে আপনাদের মানে চোখে পড়বে সহজে, তাই। 2 নম্বর প্রশ্ন এই টপিকের, 1.2 মানে প্রথম টপিকের দ্বিতীয় প্রশ্ন, পেনাল কোড এর সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। একটু আগে যে দুইটা টপিক পড়লাম, মানে যেই দুইটা বিষয় পড়লাম, সেই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য। তো পার্থক্য লেখার বেস্ট যে পদ্ধতি, সেটা
এখানে আপনারা দেখতে পাবেন। আমার মতে এই পদ্ধতিতে যদি পার্থক্য লিখেন সবচেয়ে ভালো হয়। পদ্ধতি তিন চার ভাবে লেখা যায় পার্থক্য, তবে এখন যেটা পড়বো, দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু রাইট এ ডিস্টিংগুইশমেন্ট, মানে ডিস্টিংগুইশমেন্ট বা ডিফারেন্স লেখার জন্য এটা সবচেয়ে ভালো পদ্ধতি। সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্য এর মধ্যে পার্থক্য নিম্নে, এখানে একটা আন্ডারলাইন করে দিতে হবে, তাহলে ভালো হয় আরো। নিম্নে সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য দেখানো হলো। মানে এই বানানটা ঠিক করতে হবে, আমি ঠিক করে দেব। তো দেওয়া হলো লিখতে হবে। 1 নম্বর পয়েন্ট ধারা, তার মানে 1 নম্বর পয়েন্টের বিষয় কি ধারা, কত ধারায় কোনটা আলোচনা করা হয়েছে। তাহলে পেনাল কোডের 34 ধারায় সাধারণ অভিপ্রায় সম্পর্কে আলোচনা করা হয়েছে বলে দিলাম। তাহলে ধারা ভিত্তিক জি পার্থক্য জি একটা 34। এখানে মাঝখানে আমাদের আরেকটা মানে শব্দ যুক্ত করতে হবে অপর দিকে, তার মানে অন দ্বারা আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি ইংরেজিতে দ্বারা লিখবেন। 149 ধারায় সাধারণ উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাহলে ধারাভিত্তিক পার্থক্য হয়ে গেল। এরপরে 2 নম্বর পয়েন্ট সংজ্ঞা, মানে সংজ্ঞা ভিত্তিক পার্থক্য। তার মানে এখানে ও পয়েন্ট স্যার, নাম্বার, প্রতিটা পয়েন্টেই, তাহলে স্যার প্রতিটা পয়েন্টে দুইটা বিষয়ের তুলনামূলক মানে আলোচনায় আছে আর কি। হ্যাঁ, তো এখানে এক জি জি এবং দুয়ে হচ্ছে সংজ্ঞা, দুইটার সংজ্ঞা আমি দিয়ে দেবো এবং মাঝখানে যে এবার দিচ্ছি আমি পক্ষান্তরে। ঠিক আছে, এরপরে জি দিচ্ছি জি কিন্তু, জি তারপরে অপর দিকে। তার মানে এই যে ল্যাঙ্গুয়েজ, যেটা কনজাংশন, হ্যাঁ, বা জি জি অব্যয় পদ, এটা কিন্তু আমি কি করছি, একটু পরিবর্তন করছি ইন্টারেস্টিং করার জন্য লেখাটা। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যদি পূর্ব পরিকল্পনা থাকে এবং উক্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা কোনো অপরাধ সংগঠন করে, তবে তাদের মধ্যে সাধারণ অভিপ্রায় ছিল বলে গণ্য হবে। এতটুকু হচ্ছে 34 ধারার সংজ্ঞা, কমন ইন্টেনশন। 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো দুষ্কর্ম বা অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্যবিধ অপরাধ সংগঠিত করার জন্য একমত হন, তাহলে তাকে সাধারণ উদ্দেশ্য বলে অভিহিত করা যায়। সংজ্ঞা হয়ে গেল। অপরাধীর জি সংখ্যা 3 নম্বর পয়েন্ট। তো সংখ্যা ভিত্তিক আমরা কিন্তু পার্থক্য দেখি। তাহলে 34 ধারার ক্ষেত্রে দুইজন ন্যূনতম, ন্যূনতম মানে মিনিমাম দুইজন, আর এখানে কিন্তু ন্যূনতম 5 জন। পূর্ব পরিকল্পনা মানে প্রি প্ল্যানিং, 34 ধারায় প্রয়োগ, 34 ধারা প্রয়োগের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা বিদ্যমান থাকতে হবে, তার মানে মাস্ট থাকতে হবে। পূর্ব পরিকল্পনা বা প্রি প্ল্যান না থাকলে হবে না। আর 149 ধারা প্রয়োগের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা বিদ্যমান থাকা অপরিহার্য নয়, থাকতেও পারে নাও থাকতে পারে। কেমন, মনে করেন যে 10 জন মিলে বা 5 জন মিলে একটা জায়গায় সমবেত হয়ে ভালো কাজের জন্যই সমবেত হয়েছিল। ইন দ্য মিন টাইম প্রথম দিকে সবই ঠিকঠাক ছিল, পরে পরবর্তীতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার মানে প্রথম থেকেও তারা জানে না। এবং বিশৃঙ্খলাতার সৃষ্টি হয়েছে কখন, থাকা অবস্থাতে হঠাৎ তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই কাজটা করব, কারণ ভালো জি জি উদ্দেশ্য তখন হঠাৎ খারাপ হঠাৎ। উদ্দেশ্য চলে গেছে। তার মানে সাডেনলি তাদের মধ্যে কমন অবজেক্ট উদয় হয়েছে, পূর্বে ছিল না। জি তার মানে ঘটনাস্থলে জি হঠাৎ ইনস্ট্যান্টলি, অপরাধ প্রবণতা। জি হুম, জি তার মানে ক্রাইম সিনে এসে তাদের অপরাধ প্রবণতার সৃষ্টি হয়েছে ভিতরে, এবং কমন একটা অবজেক্ট সৃষ্টি হয়েছে যে আমরা না এখন এই সুযোগের সদ্ব্যবহার করি, এখন কিছু লুটপাট করে নিই। বুঝতে পারেননি, ঝোপ বুঝে কোপ জি মারার জি মতো অবস্থা, সুযোগ জি সন্ধানী লোকেরা এগুলো করে। তো 34 ধারা ক্ষেত্রে ওই ইনস্ট্যান্টলি পূর্ব পরিকল্পনা যদি না থাকে হবে না, অন্তত পূর্ব পরিকল্পনা বলতে 5 মিনিট আগেও পরিকল্পনা করে তারপরে কাজ শুরু করতে হবে। আর 149 ধারায় মাঠে গিয়ে কাজ শুরু করার পরেও পরে কমন অবজেক্ট উদয় হয়ে তখন বিশৃঙ্খলা করলে সেটাও হতে পারে, অপরিহার্য নয়। আগে থেকেও হতে পারে, পরেও থাকতে, তার মানে পূর্ব পরিকল্পনা থাকতেও পারে নাও থাকতে পারে 149-এ। এটাকে বলা হচ্ছে অপরিহার্য নয়, কিন্তু থাকতেও পারে নাও থাকতে পারে। আর বিদ্যমান থাকতে হবে বা অপরিহার্য, তার মানে মাস্ট এখানে থাকবেই 34-এর ক্ষেত্রে। বেআইনি সমাবেশের সদস্য 34 ধারায় লাগে না, অপরিহার্য নয়। 149 ধারায় অবশ্যই লাগবে, সদস্য হতে হবে, আমরা সংজ্ঞা থেকে এটা জানি। জি কার্যে অংশগ্রহণ মানে এটাকে ইংরেজিতে বলে পার্ট প্লে। যারা কোর্টে যান দেখবেন বেল হিয়ারিং করলে, স্যার আমার মক্কেলের কোনো পার্ট প্লে নাই, কোনো মানে নন বেলেবল সেকশনের কোনো অপরাধ করেনি, কোনো পার্ট প্লে নাই আমার মক্কেলের বা আমার দরখাস্তকারী আসামি অভিযুক্ত ব্যক্তি। তো এই পার্ট প্লে মানে অপরাধে অংশগ্রহণ, কতটুকু সে কাজ করেছে। 34 ধারা প্রয়োগের ক্ষেত্রে অপরাধীকে সক্রিয়ভাবে কার্যে অংশগ্রহণ করতে হবে, তার মানে অ্যাক্টিভ পার্ট প্লে থাকতে হবে, সক্রিয় অংশগ্রহণ। অন্যদিকে 134, 108
49 ধারা প্রয়োগের ক্ষেত্রে অপরাধীকে বেআইনি সমাবেশের অংশগ্রহণই যথেষ্ট। সক্রিয় কার্যে অংশগ্রহণ অপরিহার্য নয়। মনে করেন 10 জন মিলে বেআইনি সমাবেশ সংগঠন করলো, তার মধ্যে 2 জন ভাঙচুর করলো আর 8 জন শুধুমাত্র সাপোর্ট দিল। তারা জানে যে হ্যাঁ এই কাজের জন্য আসছি, কিন্তু তারা নিজেরা চেয়ার ভাঙলো না, কোনো কিছু করলো না, লুটপাট করলো না। 2 জন করলো কিন্তু বাকি 8 জন নিষ্ক্রিয় থাকলো, অ্যাক্টিভ ছিল না, ইনঅ্যাক্টিভ ছিল, তারপরেও তারা দোষী হবে, অপরিহার্য নয়। বুঝতে পেরেছেন? জি জি স্যার। আর 34 হতে হলে সবাইকে কোনো না কোনো কাজ করতে হবে। চুরি করতে গিয়ে কেউ যদি পাহারা দেয় যে দেখো তো কেউ আসছে কিনা, মালিক আসছে কিনা, তো সেই ক্ষেত্রে সিগন্যাল দিবে, রাস্তার দুই পাশে 2 জন দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, আর 2 জন প্রবেশ করেছে হচ্ছে বাসায় চুরি করার জন্য। তো ওই যে 2 জন পাহারা জি। দিচ্ছে, দ্যাট ইজ অলসো একটি পার্ট প্লে। কারণ পাহারা দেওয়া কিন্তু সে সক্রিয়ভাবে কিন্তু দাঁড়িয়ে আছে, সে তো ঘুমাচ্ছে না, তাই না? অংশগ্রহণ, সহযোগিতা, অংশগ্রহণ। সে তো অংশগ্রহণ করছে, সে পাহারা দিচ্ছে। সে জি চুরি করেনি, মানে জি সে বাড়িতে ঢুকে কোনো কিছু নিয়ে আসেনি ঠিকই, কিন্তু পাহারা দিচ্ছে, তার মানে সে অ্যাক্টিভলি মাঠে আছে। দিস ইজ জি জি। এটাও কিন্তু একটি পার্ট প্লে। বুঝতে হবে। এই প্রবলেমেটিক প্রশ্ন আসবে কিন্তু এভাবে পেঁচিয়ে, অ্যাক্টিভ পার্ট প্লে আছে কিনা। মনে করেন 5 জন অপরাধীর নাম দিল, অ্যাক্টিভ পার্ট প্লে যদি সবার থাকে তাহলে সেটা 34 হতে পারে, যদি বেআইনি সমাবেশের সদস্য না হয়। মানে এখানে একটু কনফিউশন থাকবে, যখন প্রবলেমেটিক প্রশ্ন পড়বে ক্লিয়ার হবে বিষয়টা। পরিধির তুলনা। 149 ধারায় বর্ণিত সাধারণ উদ্দেশ্যের পরিধি 134 ধারায় বর্ণিত সাধারণ উদ্দেশ্যের পরিধির চেয়ে ব্যাপক ও সুদূর প্রসারী। মানে এই অপরাধটা কি ছোট না বড়? তার মানে 149 ধারা যেহেতু অনেক বেশি লোক থাকে, অনেক মব সৃষ্টি হয়, তার মানে এটার পরিধি একটু জি ব্যাপক, মানে এটা একটু ডেঞ্জারাস টাইপের অপরাধ। কিন্তু 34 অতটা ডেঞ্জারাস নাও হতে পারে, কারণ লোক সংখ্যা এখানে যেহেতু কম হতে পারে, 2 জন হলেই হয়। দণ্ডাদেশ মানে অর্ডার অফ পানিশমেন্ট কি হতে পারে? 34 ধারায় সাধারণ উদ্দেশ্যে অপরাধের জন্য ন্যূনতম 2 জন ব্যক্তিকে যৌথভাবে দণ্ড প্রদান করা যায়। তার মিনিমাম 2 জন হলে দণ্ড দেওয়া যাবে 34 ধারা অ্যাপ্লাই করে। আর 49 ধারা অ্যাপ্লাই করতে হলে ন্যূনতম 5 জন ব্যক্তিকে যৌথভাবে দণ্ড দেওয়া যাবে। অপরাধীর সংখ্যার সাথে অনেকটা মিলে যায়, জাস্ট একটা পয়েন্ট বৃদ্ধি করার জন্য এই পয়েন্টটাকে সৃষ্টি করা হয়েছে। একটু জি ভাষাগত পরিবর্তন আছে দেখেন। মনে করেন এই প্রশ্নটা যদি 6 নম্বর বা 5 নম্বরের জন্য আসে, 5 নম্বরের জন্য যদি পার্থক্য লিখতে আসে, আপনি 5টা পয়েন্ট কেন দিবেন? একটা পয়েন্ট যদি ভুল হয়ে যায় লিখা, 6-7টা পয়েন্ট দিবেন। আর আমি আরো বেশি রেখেছি যেন আপনার কোনো পয়েন্ট ভুলে গেলে তারপরেও যেন অন্তত পয়েন্টের সংখ্যা 7টা অন্তত মনে থাকে। বুঝতে পেরেছেন? জি মানে পয়েন্টের সংখ্যা বেশি থাকলে আপনার জ্ঞানের পরিধিটা বাড়লো, দুইটার মধ্যে পার্থক্যটা আরো ডিপলি গভীরভাবে জানতে পারবেন। তাই স্বতন্ত্র অপরাধ সৃষ্টি 34 ধারায় সাধারণ অভিপ্রায় কোনো স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে না। ওই যে বললাম, গল্প করলেই হবে না, কাজ করতে হবে, প্রস্তুতি নিতে জি হবে। কিন্তু 149 ধারায় বেআইনি সমাবেশে অংশগ্রহণে স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে, তার মানে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করেছে ওখানে থাকার জন্যেই, কোনো কিছু ভাঙচুর যদি নাও করে, বেআইনি সমাবেশ যখন ঘোষণা হয়ে গেছে, সবাই ছত্রভঙ্গ করে দেওয়ার পরে যদি অবস্থান করে, তাহলে কিন্তু অপরাধ হয়, তাই না? সেটা লেখা আছে না? জি। এমসিকিউ নোটটা দেখলে বুঝতে পারবেন। তার মানে বেআইনি সমাবেশ হয়ে গেছে, তখন আর থাকা যাবে না, থাকলে অপরাধ। 3 নম্বর প্রশ্ন, 34 ও 38-এর বিধানের মধ্যে পার্থক্য। এর আগে দেখলাম 34 এবং 149, এবার 34 থেকে সাথে 38-এর, এই 34 সাথে 38-এর মূল নোটে আমার এর আগে কখনো ছিল না, এটা প্রথম আপনাদের জন্য, প্রথম আমি এটা দিয়েছি। 2 নম্বর বা 2.5 নম্বরের জন্য আসতে পারে ছোট পার্থক্য। মূল বক্তব্য কি? 34 ধারার মধ্যে যখন একাধিক ব্যক্তি অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন নিয়ে কোনো অপরাধ সংঘটিত করে, তখন প্রত্যেকে সেই অপরাধের জন্য যৌথভাবে দায়ী হবে। অপরদিকে 38 ধারার বিধান মতে একাধিক ব্যক্তি একটি অপরাধে জড়িত থাকলেও বা থাকলে অপরাধ সংগঠনের বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণের জন্য তাদের ভিন্ন ভিন্ন ভূমিকা অনুযায়ী দায় নির্ধারিত হবে। 34 ধারার ঠিক বিপরীত হচ্ছে 38 ধারা। 34 ধারায় হচ্ছে সবার দায় সমান, সবাইকে ফাঁসি দেওয়া যাবে, যদি কোনো মার্ডার করে 2-3 জন মিলে সবাইকে ফাঁসি দেওয়া যাবে। কিন্তু 38 ধারায় আলাদা আলাদা সাজা হতে পারে, কারণ 38 ধারার কাজ এক, কিন্তু কাজের পার্ট প্লে ভিন্নতার কারণে 34 ধারা বিপরীত 38 ধারা হয়ে যায়। তার মানে কারো হবে বেশি সাজা, কারো হবে কম। প্রয়োগ, 38 ধারা স্বতন্ত্র অপরাধের জন্য প্রযোজ্য নয়, বরং যৌথ দায়িত্ব প্রতিষ্ঠা করে। পক্ষান্তরে 34 ধারা হচ্ছে স্বতন্ত্র নয়,
কিন্তু যৌথ দায়িত্ব প্রতিষ্ঠা করে। আর 38 ধারা অনুযায়ী ধারা অপরাধীর ভূমিকা যেমন প্ররোচনা, সহায়তা, সরাসরি সম্পাদন, মানে 38 ধারায় ওই এই মানে অপরাধে যেখানে সংঘটিত হচ্ছে, ক্রাইম সিনে সে উপস্থিত থাকবে, উপস্থিত থেকে প্ররোচনা দিবে। আমরা এর আগে জি জি একটা উদাহরণ পড়েছিলাম যে দুইজনের মধ্যে ঝামেলা হচ্ছে, একজন আরেকজনের হাতে চাকু তুলে দিল, ওই চাকু তুলে দেওয়ার জি জি কারণে সে ওই চাকু দিয়ে আঘাত করে অপরজনকে হত্যা করলো। তাহলে চাকু তুলে দিল, সে মার্ডার করলো কিছু না করে, জাস্ট চাকু তুলে দিয়ে। আর যে রাগের মাথায় আরেকজনকে চাকু দিয়ে আঘাত করে মেরে ফেললো, সে কালপেবল হোমিসাইড। আমরা 300 ধারার মধ্যে এই বিষয়টা দেখিনি। জি 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 স্যার, পড়েছি, সে- উদাহরণগুলো পড়েছি। সেখানে কিন্তু আমি লিঙ্ক করে দিয়েছিলাম যে 38 ধারা একটু দেখে নেবেন। তো ইত্যাদি বিষয়গুলোকে আলাদা করে বিবেচনা করে। তার মানে 38 ধারায় একই কাজের অংশ হিসাবে একাধিক অপরাধীর নাম এসেছে, কিন্তু কাজের ধরন অনুসারে তাদের শাস্তি পার্থক্য চলে আসবে। দণ্ড কি? 34 ধারা বিধান মতে সংগঠিত অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে অভিযুক্ত প্রত্যেককে সমানভাবে দণ্ডিত করা যাবে। মানে সবাই সমানভাবে দণ্ডিত হবে 34 ধারায়, কারণ এটা যৌথ দায় এবং সবার দায় সমান, ইকুয়াল লাইবিলিটি। কিন্তু 38 ধারার বিধান মতে সংগঠিত অপরাধে অংশগ্রহণের মাত্রা অনুসারে, মানে মাত্রা কেমন হবে, কম বেশি মাত্রা আছে, অভিযুক্ত ব্যক্তিবর্গ ভিন্ন ভিন্ন দণ্ডে দণ্ডিত হবে। এই হচ্ছে বিষয়। 2 নম্বরের জন্য আসলে 3টা পয়েন্ট আনা। এখানে পার্থক্য দেওয়ার আরেকটু কারণ আছে কি, পার্থক্য বুঝতে পারলে আপনি প্রবলেমেটিক প্রশ্ন ভালো উত্তর করতে পারবেন। কারণ এটা কত ধারায় আসবে, এটা কত ধারায় আমি উত্তর করব, সমস্যার সমাধান করব, এটার প্রাসঙ্গিক আইন কোনটা হবে, কোন সেকশন হবে, এই কনফিউশন দূর করার জন্য যত পার্থক্য বেশি পড়বেন তত ক্লিয়ার হবে বিষয়টা। তার মানে পার্থক্য বেশি পড়লে প্রবলেমেটিক প্রশ্ন উত্তর লিখার দক্ষতা বৃদ্ধি পাবে। 4 নম্বর প্রশ্ন, পেনাল কোডের 34, 107 ও 120A এর মধ্যে পারস্পরিক পার্থক্যসমূহ, বৈশিষ্ট্য, পার্থক্যমূলক বা পার্থক্যসমূহ এভাবে আসতে পারে। তো পার্থক্যমূলক, বৈশিষ্ট্য উল্লেখপূর্বক বিধানগুলো ব্যাখ্যা করুন। দেখেন, 3টা টপিক একসাথে পার্থক্য আসতে পারে। তো 3টা টপিক যদি আচ্ছা একসাথে আসে, আপনারা এভাবে ছক ব্যবহার করলে সবচেয়ে বেস্ট হয়। তবে এর আগে যেটা দেখালাম সেটা করা যায়। তো ছক করলে লিখতে সময় কম লাগবে। পার্থক্যর বিষয়, প্রথমে শিরোনাম। 34 ধারা, 107 ধারা, ধারার মধ্যে পার্থক্য চেয়েছে। তাই ধারাগুলো উপরে আমরা লিখছি কোথায়? প্রথম হেডিংয়ে। তাহলে শিরোনাম কি? 34 ধারার শিরোনাম অভিন্ন অভিপ্রায়, 107 ধারার অপরাধের প্ররোচনা বা সহায়তা, যেটা অ্যাবেটমেন্ট, সহায়তা, অ্যাবেটমেন্ট। 120 হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র। তাহার মানে শিরোনামগত আচ্ছা পার্থক্য আছে। জি 2 নম্বর হচ্ছে ভিত্তি, অপরাধ সংগঠনের যৌথ অভিপ্রায়, অপরাধ সংগঠনে পরোক্ষ ভূমিকা। তার মানে ধরি মাছ না ছুঁই পানি, যে সহায়তা করে সে কিন্তু নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করে নেওয়ার চেষ্টা করে, ইনডিরেক্ট একটা জি, বিষয়। ইনডিরেক্ট, মানে একটু আড়াল থেকে, হ্যাঁ, প্রত্যক্ষ আড়াল না থেকে। পরোক্ষ। হ্যাঁ, নিজেকে ক্যামেরার বাইরে রাখার চেষ্টা করে, ফ্রেমে আসে না, জি জি বিষয়টা জি এরকম। জি আর এখানে গোপনে চুক্তি। হ্যাঁ, তো আলোচনা করছি পার্থক্য। এরপরে হচ্ছে পয়েন্ট 3, দায়, লাইবিলিটি। প্রত্যেক অপরাধীর দায় সমান, মানে সমভাবে দায়ী হবে 34 ধারায়। আর 107 ধারায় প্রত্যেক অপরাধীর দায় সমান নাও হতে পারে, তার মানে কম বেশি হতে পারে সহযোগিতা করলে। প্রত্যেক অপরাধীর দায় সমান, 120A আবার সমান। অপরাধের পর্যায়, পার্থক্যের বিষয় হচ্ছে অপরাধের পর্যায়। অপরাধ সংগঠনকালে, অর্থাৎ যখন অপরাধটি হচ্ছে ওই সময়, অপরাধ সংগঠনকালে বা তার পূর্বে সহযোগিতা করতে পারে, মানে আগে থেকেই সহযোগিতা করে রাখলো, বলে দিল, টাকা দিল, বা বলে দিল এই কাজটি করতে হবে, যে অমুকের বাড়িতে আগুন লাগিয়ে দিতে হবে, এভাবে জাস্ট বলে দিল, প্ররোচনাটা আগেই দিতে পারে। অপরাধ সংগঠনের পূর্বে, 120 অর্থাৎ ষড়যন্ত্র সবসময় পূর্বেই হবে, পরে দেওয়ার সুযোগ নেই। স্বতন্ত্র অপরাধ, স্বতন্ত্র অপরাধ হিসাবে বিবেচিত নয়। আমরা একটু আগে দেখলাম 34 ধারা কিন্তু স্বতন্ত্র অপরাধ সৃষ্টি হয় না। স্বতন্ত্র অপরাধ হিসাবে বিবেচিত হয় 107 ধারা, কিন্তু অ্যাবেটমেন্ট
এটা হচ্ছে একটা ইনচয়েড ক্রাইম। আমরা প্রথম দিকে পেনাল কোডের এমসিকিউ ব্যাচে আমরা সেটা জেনেছিলাম যে অসম্পূর্ণ একটা অপরাধ হিসেবে কাজ করে। 120 এতেও স্বতন্ত্র অপরাধ হিসেবে কাজ করে, বিবেচিত। সক্রিয় অংশগ্রহণ, অপরাধ সংগঠনের সক্রিয় অংশগ্রহণ আবশ্যক, একটু আগে জেনেছি আমরা। আর এখানে কিন্তু সক্রিয় অংশগ্রহণ নাও থাকতে পারে, অর্থাৎ দূর থেকে বসে থেকে জাস্ট হুকুম দিল। অপরাধ সংগঠনে সক্রিয় অংশগ্রহণ আবশ্যক নয়, এখানেও কিন্তু জরুরি না। এবার পানিশমেন্ট বা দণ্ড মূল অপরাধের সমান, অর্থাৎ সহযোগীরও কিন্তু একই সাজা হয়। মূল অপরাধের সমান বা কম হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে সমান, কোনো কোনো ক্ষেত্রে অর্ধেক, এভাবে কিন্তু উল্লেখ আছে। 109 থেকে শুরু করে পরবর্তী সেকশনগুলো 109, 10, 11, 12, 13, 14, এগুলোতে আমরা দেখব যে কখনো কম, কখনো 1/3, কখনো 1/4, 1/3 মেবি নাই, 1/4 আছে, হাফ আছে, আবার সমান। আর পৃথক দণ্ড হতে পারে ষড়যন্ত্র করলে। এই হচ্ছে পার্থক্য, 7টি পয়েন্টে দিয়ে দিয়েছি। এরপরে ইন্টেনশন ও মোটিভের মধ্যকার পার্থক্য লিখুন। এটাও কিন্তু আগে মূল নোটে ছিল না, এটা আপনাদের জন্য নতুন অ্যাড করেছে। পার্থক্যতে গুরুত্ব আরোপ বেশি করা হয়েছে, কারণ প্রতিবারই পেনাল কোড থেকে পার্থক্য বেশি আসছে। আর একটু আগে বললাম পার্থক্য লিখতে পারলে, পার্থক্য বেশি বুঝতে পারলে প্রবলেমেটিক প্রশ্ন উত্তর লেখা সহজ হবে। ইন্টেনশন ও মোটিভের মধ্যেকার পার্থক্য কি? অনেকেই কিন্তু বাস্তবে ইন্টেনশন এবং মোটিভকে আলাদা করতে পারেন না, সূক্ষ্ম পার্থক্য আছে। সংজ্ঞা কি? ইন্টেনশন হলো কোনো ব্যক্তির সচেতন অভিপ্রায় বা ইচ্ছা, মানে সজ্ঞানে সে যেটা করতে চাচ্ছে সেটা, সে কোনো অপরাধ করতে চায় সেটাই হচ্ছে তার অভিপ্রায়। অপরদিকে মোটিভ, স্বেচ্ছায়। হ্যাঁ স্বেচ্ছায়। মোটিভ কোনো অপরাধ করার কারণ বা প্রেরণা হতে পারে, অর্থাৎ একটা প্রেরণা বা মোটিভেশন, মোটিভেশন থেকে মোটিভ শব্দটা আসছে। অর্থাৎ সে সচেতন মনে কোনো কিছু করছে না, কিন্তু একটা প্রেরণা তার কাজ করছে, একটা কারণ কাজ করছে। অনেক সময় আপনার প্রতিহিংসা পরায়ণ হয়ে, অনেক সময় রেভেন্স বা প্রতিশোধ পরায়ণ হয়েও কিন্তু অনেক সময় মানুষ কাজ করে ফেলে। হয়তো বা পরবর্তীতে সে পস্তাচ্ছে যে আমার ইচ্ছা ছিল না এটা করার, কিন্তু আমি করে ফেলেছি। প্রাসঙ্গিকতা, আমরা সাক্ষ্য আইনে প্রাসঙ্গিকতা পড়েছি, সেই প্রাসঙ্গিকতা এখানে আসছে। ইন্টেনশন কোনো অপরাধ প্রমাণের ক্ষেত্রে প্রাসঙ্গিক, অর্থাৎ ইন্টেনশন ছিল কিনা এটা কিন্তু একটা প্রাসঙ্গিক বিষয়। এটা সাক্ষ্য আইনের একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে করবে। অর্থাৎ ইন্টেনশন প্রমাণ করতে পারলে কিন্তু অপরাধ প্রমাণ হয়ে যাবে, তখন শাস্তি দেওয়া যাবে। তার মানে এভিডেন্স হিসেবে কাজ করবে হচ্ছে ইন্টেনশন। কিন্তু মোটিভ কোনো অপরাধ প্রমাণের ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়, তার মানে এটা এভিডেন্স না, মোটিভ কোনো এভিডেন্স হিসেবে কাজ করে না। তবে তদন্ত পরিচালনায় মোটিভ জানা জরুরি, অর্থাৎ তদন্ত করতে গিয়ে মোটিভ যদি জানা যায় তাহলে তদন্ত কোন দিকে নিয়ে যাব ক্লু পাওয়া যায় সেটার। অর্থাৎ মোটিভটা হচ্ছে ইনভেস্টিগেশনের ম্যাটার, আর ইন্টেনশনটা হচ্ছে এটা প্রাসঙ্গিক একটা এভিডেন্স। অপরাধের মৌলিক উপাদান, ইন্টেনশন অপরাধের মৌলিক উপাদানের মধ্যে অন্যতম প্রধান উপাদান। আমরা এই লিখিত নোটেও পড়বো, এমসিকিউ নোটেও পড়েছি কি, যে সাধারণ যে ব্যতিক্রমগুলো আছে সেখানে অপরাধের ইন্টেনশন থাকে না, তাই সেটাতে কোনো শাস্তি হয় না, সাধারণ ব্যতিক্রমই বলা হচ্ছে। অর্থাৎ অপরাধ হয়েছে ঠিকই, মানুষ মারা গেছে কিন্তু সাজা হচ্ছে না, কারণ মারার ইন্টেনশন ছিল না। নো ইন্টেনশন অফ কিলিং, যদি কিলিং এর ইন্টেনশন না থাকে তাহলে সেটা মার্ডারও হবে না, কালপেবল হোমিসাইডও না হতে পারে। আবার হতেও পারে, 300 ধারা পড়লে আমরা বুঝতে পারবো। সাধারণ ব্যতিক্রম, 300 ধারা সবকিছু মিলে যদি চিন্তা করি তখন ইন্টেনশনের বিষয়টা থাকবে। রাইট অফ প্রাইভেট ডিফেন্সও সাধারণ ব্যতিক্রমের একটা অংশ, সেখানেও কিন্তু ইন্টেনশন একটা বড় ম্যাটার। আবার 300 ধারায় মার্ডার এবং কালপেবল হোমিসাইডের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী প্রধান উপাদানই হচ্ছে ইন্টেনশন। ইন্টেনশন অফ কিলিং, মানে কিল করার যদি উদ্দেশ্য থাকে, হত্যা করার যদি উদ্দেশ্য থাকে তাহলে সেটা মার্ডার হবে, না হলে হবে না। এটা একটা প্রথম বিষয়। কিন্তু মোটিভ অপরাধের মৌলিক উপাদানের অন্তর্ভুক্ত নয়। মনে করেন যে সিনেমাতে আমরা দেখি যে নায়কের বাবাকে হত্যা করেছে ভিলেন, তো নায়কের মধ্যে জি। একটা কি প্রতিশোধ নেওয়ার একটা কি রিভেঞ্জ। থাকে, রিভেঞ্জ নেওয়ার একটা জি। আহ, দেখা প্রবণতা। যাচ্ছে যে প্রবণতা থাকে। এখন সে যদি রিভেঞ্জ না নেয়,
তার মোটিভ আছে। হ্যাঁ, বাবাকে মেরেছে, সুযোগ পেলে তাকে মেরে দিবে, তার মধ্যে একটা মোটিভ কাজ করছে। কিন্তু সে যদি মনে করে যে না, ক্ষমা করে দেয়, যে বাবা হয়তো বা কোনো অপরাধ করেছিল, আমি ক্ষমা করে দিলাম, ক্ষমাই পরম ধর্ম, ক্ষমা করে দিতে পারে যদিও মোটিভ আছে ভেতরে, তাহলে তো অপরাধ হলো না। বুঝতে পেরেছেন বিষয়টা? তার মানে মোটিভ থেকে হচ্ছে ইন্টেনশন সৃষ্টি হতে পারে। তার মানে ইন্টেনশনের ব্যাকে যে, ব্যাকগ্রাউন্ডে যে মোটিভ কাজ করতে পারে, অর্থাৎ ইন্টেনশনকে ফুয়েল দিতে পারে মোটিভ, কিন্তু মোটিভ জি জি স্বতন্ত্রভাবে কোনো অপরাধ সৃষ্টি করার জন্য যথেষ্ট না। মোটিভের কারণে মানুষ অপরাধ করতে পারে, এটা একটা কারণ। কিন্তু মোটিভের পরে যদি ইন্টেনশন না আসে, মানে ইন্টেনশন হচ্ছে ইনস্ট্যান্ট একটা ইচ্ছা অপরাধ করার, সেটা যদি না আসে, ওই মোটিভটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় মনের মধ্যে থাকবে। তার মানে মোটিভটাও হচ্ছে অপরাধ করার ইচ্ছা, ইন্টেনশনটাও অপরাধ করার ইচ্ছা। ইনটেনশন হচ্ছে ইচ্ছাটা অ্যাক্টিভ হয়ে যায়, মানে একেবারে কার্যকরী হয়ে যায়। মনে করেন আমার ইচ্ছা করছে যে আমি এই মুহূর্তে ক্লাস আমি কি করব, বন্ধ করে দেবো, আমার ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, যদি আমার এটা মোটিভ হয়, ক্লান্ত আমি, তাহলে আমি ক্লাসটায় যে স্টপ মিটিংয়ে যদি আমি ক্লিক করি তাহলে বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি স্টপ মিটিংয়ে ক্লিক করছি না, কারণ কি, আমার ইন্টেনশন নাই ক্লাস বন্ধ করার, কিন্তু মনে মনে ইচ্ছা করছে যে আমার ক্লাস নিতে ইচ্ছা করছে না। বিষয়টা বুঝতে পেরেছেন কি? জি 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 স্যার। তার মানে আমার মনের মধ্যে একটা জিনিস কাজ করছে কিন্তু সেটা করছি না, এটা মোটিভ। কিন্তু আমার মনের মধ্যে কাজ করেছে এবং করে ফেলছি আমি, দ্যাট ইজ ইন্টেনশন। পার্থক্য বুঝতে পারলেন? জি স্যার। তো মোটিভ হচ্ছে অপরাধ কেন করেছে সেটার কারণ ব্যাখ্যা করে। এই কারণে ইনভেস্টিগেশনে মোটিভের খুব মানে ভূমিকা আছে। পুলিশরা মোটিভ খুঁজে বের করতে না পারলে জাস্টিফাই হয় না। এই মানুষটা কেনই অপরাধ করেছে, মোটিভ খোঁজার চেষ্টা করে। মোটিভ খোঁজার চেষ্টা করলে কেন করেছে, কি কি কারণে করেছে, যে ভিকটিম তার শত্রু কে কে আছে, তাহলে শত্রু কেন খুঁজছে, কারণ শত্রুদের দ্বারাই একটা মানুষ ভিক্টিমাইজ হতে পারে, অপরাধের শিকার হতে পারে, তাই না? জি উদাহরণ উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে আমি তাকে খুন করতে চাই, এই বাক্যে ইন্টেনশন প্রকাশ পাচ্ছে। তার মানে একজন বলছে যে আমি তাকে খুন করতে চাই, মেরে ফেলবো। হ্যাঁ। অপরদিকে আমি তাকে অর্থের জন্য খুন করতে চাই। পার্থক্য কি বুঝতে পারলেন? তা আমি জি তাকে খুন জি জি। করতে চাই, তার মানে খুন করা তার নিজেরই ইচ্ছা। আর পরের বাক্যে হচ্ছে আমি তাকে অর্থের জন্য খুন করতে চাই, তার মানে সে একজন প্রফেশনাল কিলার, তার মোটিভ প্রকাশ পাচ্ছে। তার মানে আমাকে যে টাকা দিবে তার হয়ে আমি কাজ করব, ব্যাপারটা এরকম না? জি জি তার মানে এটাও তার ইচ্ছা, কিন্তু এই ইচ্ছার বিষয়ে এখানে প্রথম বাক্যে প্রথম বাক্যে তার মানে মেন পয়েন্ট কি, আমি তাকে খুন করতে চাই, এই পয়েন্ট কি, সে চাচ্ছে খুন, খুনটা চাচ্ছে সে। জি। তার মানে তার চাওয়াটা হুম, কি, গেইনটা কি হবে? এখানে আমরা দেখবেন যে পেনাল কোডে একটা পয়েন্ট আছে, প্রয়োজনে আপনারা নোট করে নিতে পারেন খাতায়। আর যখন এই নোটটা পাবেন প্রিন্ট অবস্থায়, তখন এখানে নোট করে নেবেন যে রংফুল গেইন এবং রংফুল লস। যে ভিকটিম তার একটা লস হবে, আর যে অপরাধী তার একটা গেন হবে, তাই না? গেন মানে অর্জন বা প্রাপ্তি। জি জি আপনারা লিখে রাখেন প্রাপ্তি। এখানে ইন্টেনশনের ক্ষেত্রে প্রাপ্তি কি? প্রাপ্তি হচ্ছে অপর ব্যক্তির লাশ, মানে প্রাণ কেড়ে নেবে। খুন হলে মৃত্যু, ভিকটিমের মৃত্যু। মনে করেন এক্স নামে একজন ব্যক্তিকে মারতে চায়, তার মানে এক্স এর মৃত্যু হচ্ছে ইন্টেনশন প্রথম বাক্যের, এবং এটাই তার অর্জন। জি মানে তাকে মেরে ফেলতে পারলে তার মৃত্যু হয়ে যাবে, এটা তার অর্জন। দ্বিতীয় বাক্যে তার অর্জনটা কি? টাকা। মৃত্যুটা কিন্তু অর্জন না, কারণ ওই ব্যক্তির সাথে জি তার কোনো কি নাই, কানেকশন নাই, কানেকশন টাকার সাথে। বুঝতে পারলেন জি, বিষয়টা? পেশাদারিত্ব। জি জি, পেশাদারিত্ব, টাকা। তার মানে এখানে তার টাকাটা এসে বলবে। এখানে তার অর্থটা হচ্ছে ম্যাটার। তার মানে তাকে সে জি জি যে অর্থ দেবে তার জন্য সে কাজ করবে। জি তো এই একটা সহজ উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, যে এখানে পয়েন্ট অফ ভিউ কি, এখানে সে খুন করতে চায়, তার মানে খুনটাই তার উদ্দেশ্য। আর এখানে খুন না, ভাই টাকা দরকার আমার, আমার টাকার প্রয়োজন, টাকার জন্য আমি যা কিছু করতে পারি, কোনো অপরাধ, যে কোনো অপরাধ আমি করে ফেলতে পারি, সেটা খুনও হতে পারে। এই হচ্ছে বিষয়। তার মানে তার মোটিভ হচ্ছে টাকার সাথে লেনদেন। বুঝতে পেরেছেন? জি তাহলে এই পর্যন্ত থিওরিটিক্যাল আলোচনা শেষ। আমরা ছোট প্রশ্ন বড় প্রশ্ন যতটুকু পার্থক্যমূলক পড়লাম। এরপরে আমরা প্রবলেমেটিক প্রশ্নে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন একটা প্রবলেমেটিক প্রশ্ন। অলরেডি আমি গত ক্লাসে সমস্যা সমাধান বা প্রবলেমেটিক প্রশ্ন সলভ করার 4টি পদ্ধতি শিখিয়েছি, শিখেছি কিনা?
জি। হ্যাঁ, তো সেই চারটি পদ্ধতির বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে আমি সেটা এখানে করব। আপনার পরীক্ষার হলে কত নম্বরের প্রশ্ন এসেছে এবং সময় কতটুকু আছে সেই বিবেচনায় যেমন অবস্থা তেমন ব্যবস্থায় আপনি অ্যাপ্লাই করবেন। এখানে নোটে আমি মনে করেন একটা প্রশ্নের উত্তর প্রপার ওয়েতে দিয়েছি, প্রপার মেথড বা অ্যাডাপটিভ মেথডে। এখন আপনি হ্যাস্টি মেথডে দিতে বাধ্য হতে পারেন পরীক্ষার হলে গিয়ে। আবার মনে করেন আমার নোটের মধ্যে একটা হ্যাস্টি মেথডে 2 লাইনে আমি একটা উত্তর দিয়ে দিয়েছি, আপনার পরীক্ষার হলে যথেষ্ট সময় আছে, ভাই সেটাকেই 2 লাইনকে আপনি কনভার্ট করে আপনি 4টা পয়েন্টে নিয়ে যে প্রপার মেথডে কনভার্ট করে ফেলেন। এই অ্যাবিলিটি আপনাকে তৈরি করতে হবে এই আমার কোচিংয়ের মাধ্যমে। তাহলে আপনি প্রশ্ন কমন পেলেও ভালো পরীক্ষা দিতে পারবেন, পাশ করতে পারবেন, আর কমন না পেলেও পারবেন। আমার কথার অর্থ বুঝতে পেরেছেন? জি, জি স্যার। আমি চাই দক্ষতা। আপনি এমসিকিউ যে নলেজ অর্জন করতে পেরেছেন, যে আপনি ধরতে পারছেন যে এটার অপরাধ এত ধারায় হয়েছে, তখন আপনি যেন একই প্রশ্নের উত্তর 4টা পদ্ধতিতে লিখতে পারেন। প্রবলেমেটিক প্রশ্নের উত্তর 4 মেথডে যেন লিখতে পারেন, বা আপনি নিজেও 2-1টা মেথড আরও সৃষ্টি করেন। সৃষ্টি করে আমার পরীক্ষায় আপনি ট্রাই করেন যে স্যার আপনার মেথডের বাইরেও আমি এটা ট্রাই করেছি, দেখেন এটা হচ্ছে কিনা, আমি তো খাতা দেখে দিব, ফিডব্যাক দিব। তো সেটা যদি ভালো হয় ভালো নম্বর পাবেন, যদি খারাপ হয় হয়তো বা নম্বর পাবেন না, শেখা তো আপনার হবে, তাই না? জি। তো আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট। এই নোটে কিন্তু এখন অনেক প্রবলেমেটিক প্রশ্ন চলে আসছে। আগের আমার ব্যাচের ফাইনাল টাচ নোটে অনেক কিছু ছিল, আমি বলেছি ফাইনাল টাচ নোট এবং এই ফাউন্ডেশন নোট একত্রে করে, মূল নোটকে একত্রে করে এই নোটটাকে ডেভেলপ করা হচ্ছে, যেটাকে এনলার্জড এক্সটেন্ডেড এডিশন আমি বলছি। তাহলে আপনাদের হেল্প হবে, আপনি প্রথমেই সব কিছু পেয়ে যাচ্ছেন। তার মানে আপনার এই যাত্রা কতটা কঠিন বা কতটা দূরে সেটা বুঝতে পারবেন, লোড কতটুকু নিতে হবে সেটা আপনি বুঝতে পারবেন নোটটা হাতে পাওয়ার পরে। 6 নম্বর প্রশ্ন, প্রথম টপিকের ক, খ, গ, ঘ এবং ঙ মারাত্মক অস্ত্রসহ চ এর বাসায় প্রবেশ করে। এখানে কয়জন আছে বলেন তো ভাই? ব্যক্তি 5 জন। কয়জন আছে? 5 জন মিলে কোথায় যাচ্ছে? চ এর বাসায়। তাদের কাছে আবার মারাত্মক অস্ত্র আছে। তার মানে তথ্য জি। কিন্তু আমরা এখানে অলরেডি 3টা তথ্য পেয়ে গেছি এতটুকুর মধ্যেই। এখানে আসামি 5 জন, তাদের হাতে মারাত্মক অস্ত্র আছে এবং ভিকটিমের নাম হচ্ছে চ। ঠিক আছে? জি। জি। ক ও খ চ এর হাত চেপে ধরে, ধরে নেন ক ডান হাত, খ বাম হাত চেপে ধরলো ভিকটিমের, এবং স্যার, গ, স্যার, বলেন। স্যার এই যে বাসায় প্রবেশ করে স্যার, এটাও একটা অনধিকার প্রবেশ হয় না স্যার? হ্যাঁ, অনধিকার এটাও প্রবেশ। একটা অনধিকার প্রবেশ করার পরে যদি মূল অপরাধ হয়ে যায়, জি, অনধিকার জি, জি, প্রবেশ জি। করার পরে যদি মূল অপরাধ হয়ে যায় তাহলে অনধিকার প্রবেশ এটা আর অপরাধ থাকে আর না। থাকবে না। কি জি, জি, ঠিক আছে স্যার। কি ঠিক। কারণে? কি কারণে আমি বলি, মনে করেন গাছে উঠেছে, তো অন্যের গাছে ওঠাটা একটা অপরাধ। এখন গাছে উঠে যদি ফল পেড়ে নিয়ে যায়, ঠিক আছে, তাহলে ফল পাড়াটা চুরি, জি, তাই না? তাহলে জি, জি, গাছে গাছে উঠে ফল পেড়েছে, আপনি গাছে ওঠার জন্য মামলা করবেন না ফল পাড়ার জন্য মামলা করবেন? জি, জি, মানে ফল পড়া চুরির জন্য। চুরির জন্য করবেন। এখন গাছে উঠেছে কিন্তু ফল পাড়েনি, তাহলে গাছে ওঠার জন্য মামলা করবেন, মানে চুরির প্রচেষ্টা। বুঝতে পারেননি বিষয়টা? জি, 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 জি স্যার। মনে করেন একটা অপরাধ করতে গিয়ে তাকে এক জায়গায় প্রবেশ করতে হচ্ছে, যদি অপরাধটা করতে না পারে তখন আমি ওই প্রবেশের জন্য আলাদা মামলা করতে পারবো। এখন প্রবেশ করে যদি ওই ওই অপরাধটা হয়ে যায় তাহলে প্রবেশটা, এটা তখন কি হয়ে যায়? সাবঅর্ডিনেট হয়ে যায়, মানে অপ্রধান একটা বিষয় হয়ে যায়, তখন আর সেটা বিবেচনায় আসে না। কিন্তু প্রবেশ করে কোনো কিছু যদি না করতে পারে, তখন প্রবেশ করাটাই আমাকে মেন একটা অপরাধ হিসাবে দেখতে হবে। এই পয়েন্টটা কিন্তু জি, জরুরি। বুঝতে পেরেছেন কি আমার কথা? জি স্যার। তাহলে গ ধারালো অস্ত্র দ্বারা চকে আঘাত করে, তার মানে এখানে 3 জনের নাম আসলো, ক, খ এবং গ। বাকি 2 জন এখনো গ ঘ বসে আছে, কিছু করেনি, শুধু প্রবেশ করেছে। চ ঘটনাস্থলে মারা যায়, কেন? গ এর আঘাতের ফলে। উক্ত মামলায় কে কিভাবে অভিযুক্ত করা যায়? আচ্ছা, এই প্রশ্নটা আসতে পারে, উক্ত মামলায় কে কিভাবে অভিযুক্ত করা যায়, মানে যে 2 ব্যক্তি ইনঅ্যাক্টিভ ছিল, কে কে ইনঅ্যাক্টিভ ছিল, জি, গ এবং ঘ? জি, বা এক্ষেত্রে এই এইভাবে যদি প্রশ্নটা না আসে, অন্যভাবে আসতে পারে কি, এতটুকুর পরিবর্তে উক্ত মামলায় কে কিভাবে অভিযুক্ত করা যায় এটা না লিখে আসতে পারে, উক্ত মামলায় কে কিভাবে অভিযুক্ত করা যায়, অথবা উক্ত মামলায় এবং কে কিভাবে অভিযুক্ত করা যায়। ঠিক আছে? তার মানে একই উত্তর জি, হবে। আবার কি আসতে পারে, এই পয়েন্টটা তুলে দিয়ে
বলতে পারে উক্ত মামলায় যারা অপরাধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি তাদেরকে কিভাবে অভিযুক্ত করা যায়। বুঝতে পারছেন কথা? জি জি তার মানে ভাষাগত পরিবর্তন করে একই প্রশ্ন সেট করতে পারে। আবার এখানে ক খ গ ঙ বাদ দিয়ে এক্স ওয়াই জেড পি কিউ আর চেঞ্জ করতে পারে বা মানুষের নামও ব্যবহার করতে পারে। তবে বলে রাখা ভালো, আগের যেমন 80 81 82 90 98 97 এগুলোতে কিন্তু মানুষের নাম ব্যবহার করতো। এখন মানুষ সচেতন হয়ে গেছে। একটা পরীক্ষায় যদি আমার নাম ব্যবহার করে, যে মনে করেন শহীদুল, এখানে গ না লিখে শহীদুল ধারালো অস্ত্র দ্বারা কি করলো, আঘাত করে এখানে চর পরিবর্তে একটা মানুষের নাম দিয়ে দিল। এখন এই জি প্রশ্নে এটা থাকার কারণে আমি বার কাউন্সিলের বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি, কেন আমার নাম ব্যবহার করা হলো। বুঝতে পারেননি? জি জি এই কারণে সচেতনভাবে এই ক খ বা এক্স ওয়াই জেড ব্যবহার করা হয়, সেটাই ভালো। কিন্তু এই মানুষের নাম থাকলে আবার বুঝতে সুবিধা হয়, ক খ গ সহজে মাথায় ঢোকে না, তাই না? একটু মনে থাকা সহজ হয় আর কি মানুষের নাম থাকলে। আচ্ছা, প্রয়োজনে আপনারা নিজেরা কল্পনা করে নেবেন কোনো বাস্তব ঘটনার সাথে রিলেট করে, ঠিক আছে ঠিক সংশ্লিষ্ট আছে। আইনের আলোকে আলোচনা করুন। তাহলে আমরা এতক্ষণ প্রশ্ন উত্তর, ঘটনা, এখানে বাসায় প্রবেশ, হাত চেপে ধরা, আঘাত করা এবং মৃত্যু, চারটা ঘটনা। আমি দেখেন চারটা পয়েন্ট দিয়েছি, আপনারা চাইলে এই সব কিছু একটা সেন্টেন্সে দিয়ে দিতে পারেন বা দুইটা সেন্টেন্সে। ঠিক আছে? আমি এখানে কি জি করেছি, পয়েন্ট করে লেখাটাকে কি বড় করেছি দেখতে। এ- এই যে ঘটনাকে তিনটা ভাগ, চারটা ভাগে যে আমি ভাগ করেছি, এই ভাগ করার কারণে লেখাটা একটু বড় হবে এবং পয়েন্ট সংখ্যা বাড়বে, বাড়বে কিনা, জি জি এবং দেখতে ভালো লাগবে। ভালো লাগবে না? জি তো এটা একটা আলাদা মেথড হয়ে গেল। এখানে দেখে না, কি ছিল বিচার্য বিষয়, এখানে দেখছি জিজ্ঞাসিত বিষয়। এর আলাদা একটা নতুন ফেভার দেওয়ার চেষ্টা করেছে। তো এটাও আপনি করতে পারেন বা আপনি ইস্যু বলতে পারেন, নো প্রবলেম। উক্ত ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলায় উমাকে কিভাবে অভিযুক্ত করা যাবে, যেটা অলরেডি আমরা প্রশ্নের মধ্যেই পেলাম। তাহলে দুইটা পয়েন্ট অলরেডি আমরা প্রশ্নের মধ্যেই পাই। প্রাসঙ্গিক আইন, পেনাল কোড এর 149 ধারার বিধান মতে আইনের নামটা যেভাবে আছে অ্যাজ ইট ইজ, যেভাবে ইংরেজিতে লিখবেন, টি পি সি বড় হাতের, এখানে কমা, তারপর 1860 পুরোটা লিখবেন এইভাবে ইংরেজিতে। অত্র ধারা অত্র ধারার অধীন কোনো ব্যক্তিকে অভিযুক্ত ও দণ্ড প্রদান করতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়। শর্তগুলো হলো, অলরেডি আমরা 149 ধারার শর্ত আমরা পেয়েছি। 149 ধারা কেন হচ্ছে? কারণ এখানে বেআইনি সমাবেশ আছে। কারণ বেআইনি সমাবেশের সদস্যরা কোনো বাসায় প্রবেশ করে যদি অপরাধ করতে যায়, তাহলে সেটা বেআইনি সমাবেশ হবে না 34 ধারা হবে, বলেন? বিয়ানি সমাবেশ স্যার। বেআইনি সমাবেশ, আর বেআইনি সমাবেশে আসলে তো সেটা 149 আসবে, 34 তো আসবে না, তাই না? এবং সংখ্যাও 5 জন। সংখ্যা 5 জন মিলে যাচ্ছে। সংখ্যা যদি এখানে জি 4 জন হতো তাহলে আর হতো না, 34 ধারে চলে আসতো। জি তাহলে তিনি অবশ্যই কোনো না কোনো বেআইনি সমাবেশের সদস্য হবেন এবং উপস্থিত থাকবেন, সবাই উপস্থিত আছে। উক্ত বেআইনি সমাবেশে যে উদ্দেশ্যে সংগঠিত হবে তা তিনি পূর্ব থেকে জানেন। মনে করেন যে এখানে কিন্তু উল্লেখ করা নাই যে ঘ এবং জানে কিনা। এখানে ক এবং খ চেপে ধরলো, চ গ আহ, চকে গ আঘাত করে মেরে ফেললো। এখন এটা কিন্তু যদি বাকি 4 জন বলে যে গ যে তাকে মেরে ফেলবে, এটা তো আমরা বুঝতে পারিনি, আমরা গেছি তার সাথে, আমাদের ডেকে নিয়ে গেছে, এটা বললে কিন্তু কোর্ট বিশ্বাস করবে না, করবে কি? জি জি না করবে এটা না। সহজে বিশ্বাস করবে না, এটা স্ট্যান্ড করাটা টাফ। ডিফেন্স লয়ার খুব তোখড় হলে, প্রসিকিউশন যদি দুর্বল হয়, তাহলে ক খ এবং ঘ ও বাঁচতে পারে এবং শুধু গ এর উপরে দোষ চাপতে পারে, যে আমরা জানতামই না, এবং তার পকেটে যে চাকু আছে সেটাও আমরা জানতাম না। তার বাসায় গিয়েছি চয়ের সাথে কথা বলতে, চয়ের সাথে কথা বলতে গেছি, হঠাৎ উত্তেজিত হয়ে গেছে, আমরা দুজন তার হাত ধরেছি, হয়তো বা চড় থাপ্পড় মারবে ভেবেছিলাম গ, কিন্তু গ চাকু বের করে মেরে দিয়েছে। এটা হবে হয়তো বা অন্যদের বক্তব্য, নিজেদের নির্দোষ প্রমাণের জন্য, তাই বা না? বা বা ডিফেন্স লয়ারের দক্ষতা। হ্যাঁ, এটা কিন্তু স্ট্যান্ড হবে ডিফেন্সের, কিন্তু এটা জি আলটিমেটলি টিকবে না প্রসিকিউশন যদি সঠিক হয়। কি কারণে? কারণ আপনারা একসঙ্গে যাচ্ছেন সেখানে কি করতে সেটা সবারই জানা কিন্তু স্বাভাবিক। তার মানে প্রসিকিউশন ধরে নিবে যে সবাই অপরাধী, তাই না? জি মানে জেনারেলি তারা অপরাধ সংগঠনের জন্যই গেছে এটাই ধরে নেবে। হ্যাঁ, এবং তাকে মার্ডার করতেই গেছে,
বা মার্ডার জি করতে যাক আর না যাক, গুরুতর জখম করতে গেছে, যেহেতু মারাত্মক অস্ত্র আছে, তো গুরুতর জি গুরুতর জখম করলে মানুষ মারা যেতে পারে, এটা তো কমন সেন্সের বিষয়। জি তো এখন সিদ্ধান্ত, আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ ও পেনাল কোডের 149 ধারার বিধান মতে জানা যায় যে ক, খ, গ, ঘ এবং ও সহ মোট 5 জন, এই যে 5 জন আমি এখানে উল্লেখ করে দিলাম ক্ল্যারিফাই এর জন্য, জি ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হিসাবে উক্ত বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য চকে হত্যার উদ্দেশ্যে, তাহলে সাধারণ উদ্দেশ্য কি চকে হত্যা, এটা আমি কিন্তু এখানে উদ্দেশ্য করে দিলাম, মানে লিখে দিলাম, ক্ল্যারিফাই করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি, মারাত্মক অস্ত্রসহ চয়ের বাসায় প্রবেশ করে। তাহলে দেখেন আমি প্রশ্ন থেকে নেওয়া তথ্যের মধ্যে কিছু ইনপুট করলাম, কি ইনপুট? বেআইনি সমাবেশ 5 জন, সাধারণ উদ্দেশ্য চকে হত্যার উদ্দেশ্য, এই কথাগুলো যুক্ত করলাম না? জি তার মানে এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। এখন আপনি এই ল্যাঙ্গুয়েজে দিন না আপনার নিজের ভাষায় দেন, সেটা আপনার বিষয়, কিন্তু এই কথাগুলো থাকতে হবে এবং 149 ধারা অন্তত থাকতে হবে। ঘটনাস্থলে ক ও খ চকে চয়ের হাত চেপে ধরে এবং গ ধারালো অস্ত্র দ্বারা চকে আঘাত করে খুন করে। এক্ষেত্রে পেনাল কোডের 302 ধারায় খুনের অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে মূল অপরাধ 302ও কিন্তু বলতে হবে। উক্ত ঘটনায় যদিও ঘ এবং ও এর খুনে সক্রিয় অংশগ্রহণ নেই, এখানে ঘ এর কথা দিতেও পারে না দিতেও পারে, দিলে ভালো হলো। তবুও তাদের সবাইকে সাধারণ উদ্দেশ্যে বাস্তবায়ন করার জন্য বেআইনি সমাবেশের সদস্য হিসাবে পেনাল কোডের 302 এবং 149 ধারায় অভিযুক্ত করা যাবে। তার মানে মামলা হবে কত ধারায়? 302 এবং 149। 302 ওই 150। বাসায় প্রবেশের ধারা এখন না দিলেও হবে, কারণ কোথায় চুরি আর কোথায় জি বাসায় প্রবেশ। বাসায় প্রবেশ করলে এক জি মাসের সাজা, তাহলে মৃত্যুদণ্ড নেবে না 1 মাসের সাজা দিবে। তার মানে এটা একটা ছোট বিষয়, মৃত্যুর কাছে, এই খুনের কাছে এই অপরাধটা খুবই গণ্য হয়েছে, আর খুন করার জন্যই তো প্রবেশ করেছে, তাই না? জি জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে এতটুকু যে আমি বললাম, এটা হচ্ছে সিদ্ধান্ত, কিন্তু এখনো মূল উত্তরে আসেনি। মূল আমার এদের প্রশ্ন কি ছিল, ওকে কিভাবে অভিযুক্ত করা যাবে, এবার ওকে কিভাবে অভিযুক্ত করা যাবে সেটার উত্তর আছে লাস্টে। সুতরাং বলা যায় যে উক্ত ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলায় ওকে পেনাল কোডের 302 ও 149 ধারায় অভিযুক্ত করে বিচার করা যাবে। তার মানে এর জন্যও 302 বর্তাবে। অপরাধ করলো গ, সবার উপরে এটা জয়েন্ট লাইবিলিটি চলে আসলো। আমরা টপিক পড়ছি কি? জয়েন্ট লাইবিলিটি। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। এখন মনে করেন শেষে 1 মিনিট সময় আছে আর আপনার প্রশ্ন শেষের দিকে আছে, চোখে পড়েনি। তো পরে যদি লিখতে জানি যে শেষের একটা সেন্টেন্সও যদি লিখেন, তাও আপনি 5-এর মধ্যে 2 পাবেন, এই জাস্ট লাস্টের 1 লাইনের জন্য। আচ্ছা বুঝতে পারলেন? লাস্টের 1 লাইনে কিন্তু মূল উত্তর। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, মনে করেন একটা নাটক দেখছেন বা একটা সিনেমা দেখছেন, সিনেমার শুরুতেই যদি ক্লাইম্যাক্স দেখিয়ে দেয়, মনে করেন মানে ক্লাইম্যাক্স মানে শেষ দৃশ্য, শেষ দৃশ্যে কি হয়? কোনো হ্যাপি এন্ডিং হয়, না হলে কোনো অসমাপ্ত ঘটনা দেখায়, বা কোনো জি স্যাড এন্ডিং হয়, তাই না? তো শেষ অংশটুকু যদি জি প্রথমেই সূচনাতে দেখিয়ে দেওয়া হয়, মানে উপসংহার যদি আমি প্রথমেই লিখে ফেলি, তাহলে সেই সিনেমাটার কি আকর্ষণ থাকবে? কোনো টুইস্ট থাকবে? না না, মজাই থাকে না স্যার। জি মজাই স্যার। থাকে না। তো আমার প্রশ্নের উত্তর দেখবেন সবসময় শেষে কিছু কিছু প্রশ্নে বলবে যে এটা হ্যাঁ বা না, তখন আমি হ্যাঁ বা নাও কিন্তু শেষে উত্তর দিব। আমি প্রথমে এভাবে বর্ণনা নিয়ে আসবো এবং প্রাসঙ্গিক আইন আমি দিব। 149 ধারা কেন আলোচনা করছি? আমার উত্তরকে জাস্টিফাই করার জন্য, আমার উত্তরকে যৌক্তিক করার জন্য আমি 149 ধারাটা আলোচনা করছি। আপনি যদি হ্যাস্টি ওয়েতে লিখেন, জাস্ট শেষের সিদ্ধান্ত এই পয়েন্টটা দিলেই হয়ে যাবে, তাও আপনি 5-এ 4 পেতে পারেন। কিন্তু সময় থাকলে আচ্ছা। রিস্ক নিব না আমি, যেহেতু প্রপার ওয়েতে লেখা শিখাচ্ছি, প্রপার ওয়েতে লিখবেন অথবা অ্যাডাপটিভ ওয়েতে লিখবেন, সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে? এরপরে একটু দ্রুত আগাবো, হ্যাঁ। এরপরে আপনারা আচ্ছা স্যার। সবাই একটু অ্যাক্টিভ থাকবেন, 23 জন ক্লাস করছেন। এবার আপনারা কত ধারায় এটা যাবে এটা আপনারা ধরার চেষ্টা করবেন। জনৈক রশিদকে খুন করা হয়, তার মানে ভিকটিমের নাম রশিদ। তদন্তকালে প্রকাশ পায় যে হত্যা সংগঠনের জন্য 3 ভাই কলিম, রহিম ও সগির, তাহলে আসামিদের নাম কলিম, রহিম ও সগির, ষড়যন্ত্র করেছিল। এটা পুরাতন প্রশ্ন, তাই এই ধরনের মানুষের নাম আছে। গভীর রাতে কলিম রশিদের কুঁড়ে ঘরে প্রবেশ করে এবং 2 ভাই দরজায় পাহারায় থাকে। একটু আগে পাহারার কথা বলছিলাম না? এক ভাই ঢুকলো, জি 2 ভাই বাইরে থাকলো। কলিম ছুরিকাঘাতে রশিদকে হত্যা করে। এই ঘটনায় আসামিদেরকে কোন আইনের কোন ধারায় অভিযুক্ত করা যাবে?
তাহলে এখানে একটা অপরাধ হয়েছে এবং দায়ের জন্য আরেকটা সেকশন আসবে। আপনি বলেন, কে বলতে পারবেন? হাত উত্তোলন করেন। দেখবেন যারা নতুন স্টুডেন্ট, আপনাদের মোবাইল ফোনের নিচে কি আছে? রিয়াকশন বাটন আছে। রিয়াকশনের মধ্যে প্রবেশ করলে তার মধ্যে পাবেন রেজ হ্যান্ড। রেজ হ্যান্ডে গেলে আপনি বুঝতে পারবেন যে সেখানে হাত তোলার অপশন আছে। আচ্ছা। জি স্যার। আচ্ছা, রাজীব ভাই বলেন দেখি। মুক্তারুল ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুক্তারুল ভাই বলেন, এটা কোন সেকশনের অপরাধ করেছে? 302 এর সাথে স্যার 34। 34। 149 কেন নয়? 149 কেন হলো না, এটা ব্যাখ্যা করেন। সাধারণ উদ্দেশ্য। কামরুজ্জামান ভাই বলেন যে উনি ঠিক বলেন কিনা। আচ্ছা, তার আগে কামরুজ্জামান ভাই বলবেন না, স্যার দাঁড়ান। কামরুজ্জামান ভাই একটু দাঁড়ান। আচ্ছা আর তানিয়া আপু আচ্ছা। বলেন, তানিয়া আপু বলেন। তানিয়া আপুকে লাইনে আসার সুযোগ দিয়েছি। আপনি হাত উত্তোলন করেছিলেন। মাইক অন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে অন করা শিখলেন মাইক? হ্যাঁ, জি আপনাকে। স্যার, এই প্রথম ওয়ালাইকুম ক্লাস তো আসসালাম। স্যার। হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। এবার স্যার বলেন যে এখানে তো 100। একটু আগে একটু আগে একজন স্যার, মোক্তারুল ভাই বললেন যে এটা হবে 302, কারণ এখানে খুন হয়েছে তাই উনি 302 এর কথা বলছেন। আর বলছেন এটা 34 হবে, 149 হবে না। তো জি ওনাকে স্যার। প্রশ্ন করলাম কেন 49 হবে না। আপনি বলেন যে এটা কি উনি সঠিক বলেছেন যে 34 হবে কিনা। জি স্যার, সঠিক বলেছেন, এখানে 34 ধারায় স্যার পূর্ব পরিকল্পনা আছে। হুম হুম। তো এখানে 149 কেন হবে না সেটার পূর্ব সেটার পরিকল্পনা করে তারা তো এখানে। হ্যাঁ, সেটার কথা বলেন, সেটার ব্যাখ্যা দেন। স্যার এখানে তো পরিকল্পনা নেই, মানে পরিকল্পনা পরিকল্পনা নাই 149 ধারা, আর 34 ধারায় পরিকল্পনা আছে, পূর্ব পরিকল্পনা, এই জন্য মনে হয়। ষড়যন্ত্র করেছিল কথাটা লেখা আছে, তা ষড়যন্ত্র মানে পূর্ব পরিকল্পনার মতো হয়নি বিষয়টি, তাই স্যার। না? না, এখানে আরো একটা কারণ আছে। জি জি কামরুজ্জামান স্যার, ভাই আমি একটু এটাই যুক্ত বলতে করেন। চাচ্ছিলাম। তানিয়া আপু কিছুটা সঠিক বলেছেন, আরো একটু যুক্ত করা যায়, সেটা বলেন। আচ্ছা স্যার, সেটা হলো স্যার, আহ, যদি এখানে আপনার 149 আসতো স্যার, তাহলে তো অবশ্যই 5 জন হওয়া লাগতো। মিনিমাম বেআইনি 5 জন হতে হতো। সমাবেশের জন্য যেহেতু জি 5 জন না। জি জি জি, 5 জন। 5 জন 5 জন না। যেহেতু না, 3 ভাই, সুতরাং 34 আসবে স্যার। তাহলে একটু আগে যে আমরা 6 নম্বর প্রশ্ন পড়লাম, কাহিনী কিন্তু মোটামুটি একই, তাই না? জি জি জি। কিন্তু দেখেন পার্থক্য চলে আসছে। তাহলে মামলা এটা কিন্তু 149-এ মেবি হবে না। আচ্ছা, আতিকুর রহমান সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এটা 34 হবে শুধুমাত্র এই কারণেই যে এখানে স্যার তারা লোক সংখ্যা 5-এর কম। কম। আমার মনে হয় এই কারণেই এটা 34 ধারে আসবে। এটা একটা কারণ। এবং দেখেন যে তিনজনেরই অ্যাক্টিভ পার্ট প্লে আছে। দুইজন দরজায় দাঁড়িয়ে থাকলো, দুইজন দরজায় দাঁড়িয়ে থাকলে তো তাদেরকে কাজ করতে হচ্ছে, পাহারা দেওয়া কিন্তু একটা কাজ, তাই না? জি জি জি, অংশগ্রহণ, সক্রিয় অংশগ্রহণ। অংশগ্রহণ। যারা সিকিউরিটি গার্ড তারা কিন্তু সারাদিন বিল্ডিং এর সামনে দাঁড়াই থাকে, ওই দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু তারা কিন্তু বেতন পায়, পায় না? জি জি জি, এটাই তো কাজ। তা পাহারা দেওয়া কিন্তু কাজের সামিল। সেটা যে কাজ না তা নয়, সেটা অ্যাক্টিভ কাজ। পাহারা দেওয়া কিন্তু অনেক কষ্টকর, কষ্টকর না? জি জি জি। জি মানে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তাহলে ঘটনাটা প্রশ্নের মধ্যে আছে, বিচার্য বিষয়টাও প্রশ্নের মধ্যে আছে। অভিযুক্ত কিভাবে করা যাবে, কোন ধারায়? দেখেন এখানে 34-এর কথা আসছে। তো আর প্রাসঙ্গিক স্যার, আইনে আর 34টা যেহেতু আমরা। স্যার বলেন। আর যেহেতু স্যার এখানে সর্বোচ্চ অপরাধ ঘটে গেছে, খুন, সুতরাং এখানে আর আপনার ষড়যন্ত্র ধারা আসবেই না। না, সেটা আসবে না। জি ষড়যন্ত্র বলতে এখানে প্ল্যানিংকে বোঝাচ্ছে, যদিও জি জি, জি ষড়যন্ত্র বুঝতেছি নামটা স্যার, আছে। ঠিক। হ্যাঁ, জি ষড়যন্ত্র জি, বলতে প্ল্যানিংকে এখানে বোঝাচ্ছে। এখানে পরিকল্পনা বোঝাচ্ছে, জি তো স্যার। এটা যেহেতু পুরাতন প্রশ্ন, হ্যাঁ, প্রশ্নের মধ্যে ষড়যন্ত্র শব্দটা না থাকে, পরিকল্পনা শব্দটা যদি থাকতো তাহলে এটা সঠিক হতো। জি জি প্রশ্নের জি। মধ্যে একটু ভুল আছে, পুরাতন প্রশ্ন তো এই ধরনের ভুল ভ্রান্তি ছিল আগের প্রশ্নে। এরপরে দেখেন সিদ্ধান্ততে আমরা কিন্তু 34 ধারার বক্তব্য নিয়ে আসছি। কি কারণে? এখানে প্রদত্ত আলোচ্য প্রশ্নের তথ্য সমূহ, প্রশ্নের তথ্য প্লাস 34 ধারা,
বিধান মতে জানা যায় যে জনক রশিদকে এরপরে আমি যে কথাগুলো লিখব, হ্যাঁ, সেটা গ্রিন দিয়ে লিখি। জনক রশিদকে খুন করার সাধারণ অভিপ্রায়ে তিন, অভিপ্রায় বলছি, উদ্দেশ্য বলছি না, জি সাধারণ বা জি অভিন্ন জি একই কথা, তিন ভাই কলিম, তাহলে সাধারণ অভিপ্রায় শব্দটা আমি যুক্ত করে দিলাম, কলিম, রহিম ও সগীর ষড়যন্ত্র করেছিল বা পরিকল্পনা করেছিল লিখলেও হবে। উক্ত সাধারণ অভিপ্রায় বা অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন ইংরেজিতেও লিখে দিতে পারি, নো প্রবলেম, বাস্তবায়ন কল্পে বা মানে বাস্তবে রূপদান করার জন্যে বা কাজে লাগানোর জন্য বা পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পনা মোতাবেক। তার পূর্ব পরিকল্পনা কিন্তু আমি ইনডিরেক্টলি নিয়ে আসলাম। গভীর রাতে জি ঘটনার সময় কলিম রশিদের কুঁড়ে ঘরে প্রবেশ করে। অপর দুই ভাই দরজায় পাহারা থাকে, তাহলে পাহারা থাকে বলেই কিন্তু তারা 34 ধারায় একটি পার্ট প্লে চলে আসলো, জি এটাও আমি নিয়ে আসলাম। এবং কলিম ছুরিকাঘাতে রশিদকে হত্যা করে। তাহলে এখানে 302 আসছে খুনের জন্য, খুনের অপরাধ হয়েছে। এবং রহিম ও সগীরের খুনে সক্রিয় অংশগ্রহণ নেই যদিও, হ্যাঁ, এখানে লিখছে যদিও, তবুও সাধারণ অভিপ্রায় বাস্তবায়ন কল্পে, তবুও সাধারণ অভিপ্রায় বাস্তবায়ন কল্পে ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পনা মোতাবেক খুনের কাজে শুধুমাত্র অংশগ্রহণ করার জন্য রহিম ও সগীর সহ তিন ভাইয়ের বিরুদ্ধে পেনাল কোডের 302 এবং 34 ধারায় অভিযোগ করে বিচার করা যাবে। তার মানে মামলা হবে কত ধারায় যদি প্রশ্ন করে, তাও 302 34। তাহলে 302 34 কখন হয় আর 149 কখন হয়, এটা তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেলেন, তাই না? জি 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 স্যার, জি স্যার। এখানে আরো কিছু প্রশ্ন আছে, আমরা অগ্রসর হতে থাকবো। আর 5 মিনিট ক্লাস হবে, 5 মিনিটে যতটুকু বোঝানো যায়, তারপরে যতটুকু বাকি থাকবে আপনারা নোট থেকে পড়ে নেবেন। জনয়েক কালু মিয়া নিহত হয়। পুলিশ তদন্তকালে দেখে যে তার প্রতিবেশী ধলু মিয়ার সাথে তার জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল। তার মানে এখানে ভিকটিম কালু মিয়া। ঘটনার পূর্বে জি রাত্রে স্থানীয় বাজারের একটি মুদির দোকানে ধলু মিয়া, শামসুদ্দিন ও মকবুলকে বসিয়া থাকতে দেখা গিয়েছে। তার মানে ভিকটিমের নাম কিন্তু এবার কয়জন হয়ে গেল? 3জন, সরি, অপরাধীর নাম 3জন হয়ে গেল, তাই 4 জন। না? জি পুলিশ আরও দেখে ধলু মিয়ার অভিভাবক একজন গ্রাম্য মাতব্বর, সে কালু মিয়াকে দুনিয়া থেকে সরাইয়া দেওয়ার জন্য ধলু মিয়াকে উপদেশ দেয়। তার মানে অ্যাবেটমেন্টের মতন কাজ করছে দূর থেকে জি জি মাতব্বর। পরের দিন ধলু মিয়া, শামসুদ্দিন ও মকবুল তাদের সহযোগিতার জন্য হাশেম ও মতিনকে ভাড়া করে এবং কালু মিয়া যখন জমি চাষ করছিল সেই সময় তারা অস্ত্র সজ্জিত হয়ে বিরোধীয় জমিতে যায়। আচ্ছা, কয়জন গেল মাঠে বলেন? 5 জন স্যার। 5জন গেল। তার নাম লক্ষ্য করে, এখানে সংখ্যাটা কিন্তু গুরুত্বপূর্ণ। জি তখন ধলু মিয়ার নির্দেশে শামসুদ্দিন ও মকবুল কালু মিয়াকে মাটিতে ফেলিয়া দেয় এবং শামসুদ্দিন তার দেহে টেটার আঘাত করে করে ফলে সে মারা যায়। টেটা বলতে একটা ধারালো অস্ত্র বোঝাচ্ছে, তাই না? অত জি বল্লম জি ফালা টাইপের, এটা পুরাতন প্রশ্ন, তাই জি এই ধরনের ল্যাঙ্গুয়েজ। তো এখানে টেটা আমি নিজেও জানি না কি জিনিস, তবে ধরে নিচ্ছি টেটা হয়তো বল্লম বা ফলা টাইপের কোনো কিছু হবে। তো এটা পুরাতন যুগে কিন্তু একটা বহুল ব্যবহৃত অস্ত্র। স্যার, এখনো আছে ব্রাহ্মণবাড়িয়ায় স্যার। টেটা চিনেন আপনি? হ্যাঁ, ওই যে ব্রাহ্মণবাড়িয়ায় দেখা যায় স্যার, ওই যে সামনে একটা ঢাল মতো ধরে আর হাত দিয়ে মারে, বল্লম টাইপের স্যার। বললাম মানে সামনে থাকে মেটাল ধারালো আর পেছনে থাকে বাঁশের জি লাঠি, জি তাই তো? জি 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 এটাকে ফলা টাইপের বলে, তাই না? জি জি কোন এলাকায় টোটাও বলে, কোন কোন হ্যাঁ, এলাকায় টোটাও বলে স্যার, টোটা। হ্যাঁ, আতিকুর রহমান সাহেব বলেন। আর টেটাটা হচ্ছে একটা মানে একটা অস্ত্র, সেই যে অস্ত্রটায় দুইটা বা তিনটা নাল থাকে। ওই নালের মাথায় আবার একটা একটা গালা থাকে, যেটা ঢোকা যায় কিন্তু বের হওয়ার সময় বাইরে থাকে। বিশেষ করে যে মাছ ধরে না, বড়শির ওই মতন, জাতীয় আর কি। বড়শির মতন। আহ হ্যাঁ, বড়শির মতন গালা থাকে, ওটার নাল ওই যে থাকে ত্রিশূল তিনটা টাইপের স্যার, বা স্যার চারটা। ত্রিশূল ত্রিশূল, মানে ত্রিশূল টাইপের, ত্রিশূল, হ্যাঁ ওই জাতীয় আর কি, হুম। এরকম আর কি। আচ্ছা, কিন্তু মেটাল, য- সামনেগুলো মেটাল। যদি টেটা সার্চ দিয়ে ইউটিউবে, ইউটিউব বলছে গুগলে পাওয়া যায়, ছবি দিয়ে দিবনি। আমি টেটা শব্দটা আমি আচ্ছা এই নোট তৈরি করতে গিয়ে মানে প্রথম দেখেছি, বা বার কাউন্সিলে পরীক্ষা দিতে গিয়ে এই প্রশ্নটা যখন পড়েছি তখন দেখেছি, তার আগে দেখিনি। জায়গাটা ধারালো অস্ত্র, আমরা ধারালো মানে অস্ত্র, ধারণাটুকু পেলাম। মারাত্মক অস্ত্র।
এই ঘটনাতে কিভাবে আসামিদের অভিযুক্ত করা যায়, একই কথা, মানে কোন ধারায় মামলা হবে, এটা হচ্ছে বিষয়। আপনার কাছে এই ঘটনা নিয়ে একজন আসলো, এখন আপনি মামলা করবেন, তো সিআর মামলা যদি কোর্টে করেন, তাহলে কোন কোন ধারা নিয়ে আসবেন বর্ণনায়, তো সেটা এখানে আপনাকে ধারা এখানে উল্লেখ করেও দিয়েছে, দিয়ে আপনাকে একটা গোলক ধাঁধায় ফেলে দিয়েছে কোন কোন ধারা আসবে। 34, 149, 109 ও 120 খ ধারার উল্লেখে উত্তর দেন। তার মানে এই কোন কোন ধারা আসবে, একটু আগে কিন্তু এই সেকশনগুলোর মধ্যে আমি পার্থক্য দেখেছি, দেখাইনি? জি 34, 149 নিয়ে বিস্তারিত কথা হলো, 109 নিয়ে কথা হয়নি, কিন্তু 107 ধারার পার্থক্য তো দেখাইছি। 107 জি অ্যাবেটমেন্ট, এবং অ্যাবেটমেন্টের সাজাই তো আছে 109, তাই না? জি জি আর 120 খ হচ্ছে ষড়যন্ত্র। অলরেডি কিন্তু আমি থিওরিক্যাল বা পাঠ্যক্রমূলক আলোচনা দিয়ে এগুলো ডিপলি বোঝানোর চেষ্টা করেছি। তাহলে ওগুলো যদি বুঝতে পারেন, এটার উত্তর করতে পারবেন। তো এখানে আমি একটা কি হ্যাজ টু এতে উত্তর দিয়েছি। এখানে 34 ও 120 খ ধারার কোনো প্রয়োগ হবে না। কেন হবে না? 5 জন, তাই 34 আসবে না, এখানে ষড়যন্ত্র না। 149 আছে, হ্যাঁ, তাহলে 149 আছে। এখানে 302 এবং 149 চলে আসবে। 149 আসলে অন্যগুলা সাধারণত আসে না। একদম। বুঝতে জি পেরেছেন? জি স্যার। আর এখানে আরেকটা বিষয়, আলোচ্য প্রশ্নে ধলু মিয়ার অভিভাবক একজন গ্রাম্য মাতব্বর, এই যে এর কথা বলা হয়েছিল, সেও তো অপরাধী, অপরাধী না? জি 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 সে ধলু মিয়াকে অ্যাবেটমেন্টে দুনিয়া সহায়তা থেকে করে। সরিয়ে দেওয়ার জন্য ধলু মিয়াকে উপদেশ দেয়, তার মানে সেই হচ্ছে মেন কালপিট, নাটের জি গুরু জি নাকি? জি অ্যাবেটার। হ্যাঁ, তো দেওয়ার জন্য পেনাল কোডের 302 এর সাথে 109 ধারায় তাকে অ্যাবেটর হিসাবে অভিযুক্ত করা যাবে, তাই না? জি জি অপরাধের প্ররোচনাদাতা হিসাবে, তার মানে তার বাক্য শেষ। আর শাস্তির ধারা, মানে এখানে শাস্তির ধারা হবে স্যার 109। হ্যাঁ, 109 হচ্ছে শাস্তির ধারা, মামলা তো শাস্তির ধারাতে হয়। জি 107 স্যার জি ধারা বা স্যার। 108 ধারায় মামলা হয় না, 109 ধারা আসে। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। জি স্যার। ধলু মিয়া, শামসুদ্দিন ও মকবুল তাদের সহযোগিতার জন্য হাশেম ও মতিন, মোট 5 জন হয়ে গেল। তাহলে সাধারণ উদ্দেশ্য বা জি কমন অবজেক্ট সৃষ্টি হলো, বেআইনি সমাবেশ হলো, সদস্য হলো। এবার তাদের জন্য 302 এবং 149 দ্বারা। 149 ধারা। তাহলে আমরা 109 আসবে, 302 আসবে, 149 আসবে, 34 এবং 100 খ আসবে না। আমরা আলোচনা করছি প্রবলেমেটিক প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। তো এখানে আমরা দেখলাম যে 34 এবং 120 খ মানে এখানে প্রয়োগ হবে না। একজনের জন্য 302 এর সাথে 109, এবং অপর ব্যক্তিদের জন্য 302 এর সাথে 149। 149 আসার কারণে 34 এবং 120 খ আসবে না। এখন এটা আমি কিন্তু সংক্ষিপ্তভাবে লিখেছি হ্যাস্টি ওয়েতে। তো আপনারা যদি এটা প্রপার ওয়েতে লিখতে চান, আমি যখন ক্লাস টেস্ট নিব, এটা এই ধরনের প্রশ্ন আসলে প্রপার ওয়েতে লিখবেন আপনারা, আপনারা নিজেরা চেষ্টা করবেন। কারণ সব কিছু যদি আমি লিখে দিই, তাহলে আপনাদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাবে। আপনারা 2 কলম যে বানিয়ে লিখবেন, সেটা কিন্তু খুব জরুরি। কারণ নিজের ভাষায় লিখতে পারলে সবচেয়ে ভালো, তাহলে আর মুখস্থ করার একটা প্রেশার থাকে না। আর আমার ভাষায় যদি লিখতে চান, তাহলে মুখস্থ করতে হবে আপনাকে লাইন বাই লাইন। ওমর ভাই, বুঝতে পারছেন? জি স্যার। তো যেটা আমি বলছি, যে নিজে যদি বানিয়ে লিখতে পারেন, পড়াটা বুঝতে পেরে, তাহলে কিন্তু মুখস্থ করা লাগবে না, কারণ আপনি তো বানিয়ে লিখতে পারেন, একটা কনফিডেন্ট থাকবে। আর যদি বানিয়ে না লেখার চেষ্টা করেন, তাহলে সব কিছু আপনাকে মুখস্থ লিখতে হবে, যেটা কিন্তু একটা অনেক চাপের সৃষ্টি করবে। মুখস্থ করার জায়গাটা আপনাকে বৃদ্ধি করতে হবে তখন। ঠিক আছে না জি কথা? স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আরো একটি প্রবলেমেটিক প্রশ্ন। আমার আগের মূল নোটে কিন্তু এত প্রবলেমেটিক প্রশ্ন থাকতো না, 2-1টা থাকতো। আমি এখন প্রবলেমেটিক প্রশ্ন, পার্থক্যমূলক প্রশ্ন কিন্তু সংখ্যা বৃদ্ধি করে ফেলেছি। ইভেন আমি আপনাদের নোটে যে ড্রাফটিং ড্রাফটিং আগে 3, 4, 5টা সর্বোচ্চ থাকতো, কিন্তু এখন অনেক ড্রাফটিং যুক্ত করছি। ড্রাফটিং এর জন্য আলাদা একটা চ্যাপ্টারই থাকবে মূল নোটে, যে নোট পড়াচ্ছে এই নোটে। আর একটি প্রশ্ন, রহিম, করিম, জলিল, হেলাল এবং বেলাল নামে 5 ভাই, এখানে 5 ভাই উল্লেখই আছে, তার মানে 5 জন। তাদের জাতশত্রু জহিরকে খুন করার মতলব আটে। মতলব আটার অর্থ কি? পরিকল্পনা করে, তাই না? জি। এবং জাতশত্রু শব্দের অর্থ কি? মানে তার বংশগত শত্রু, তাই না? বংশগত জি। সেই উদ্দেশ্য বংশীয় শত্রু সাধনের যেটা। জন্য
ঘটনার দিন গভীর রাত্রে বলপূর্বক জহিরের শোবার ঘরের দরজা ভেঙে ফেলে, মানে হাউস ব্রেকিং। ঘরে ঢুকে করিম এবং জলিল জহিরকে বুকে ডেগার দিয়ে বারবার আঘাত করে। ডেগার মানে ধারালো চাকু, লম্বা, জি যার ফলে সঙ্গে সঙ্গে জহিরের মৃত্যু ঘটে। ঘটনার সময় হেলাল এবং বেলাল লাঠি ও ফালা হাতে দরজায় পাহারায় ছিল। ঠিক একটু আগে যে আমরা প্রশ্ন পড়লাম, দুই ভাই দরজায় পাহারায় ছিল, ওই টাইপেরই কিন্তু। তাহলে জি দণ্ডবিধি, এটা যদি পুরাতন আইন, আগে পেনাল কোড না বলে দণ্ডবিধি বলতো। দণ্ডবিধি আইনের কোন কোন ধারায় আপনি আসামিদের অভিযুক্ত করবেন, কারণ উল্লেখপূর্বক আলোচনা করুন। এটা স্যার 302 আর 149 আসবে, যেটা 5 জন তারা ইয়েতে ছিল স্যার। সম্পর্ক। দেখেন, আলোচ্য ঘটনায় সকল আসামির উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ থাকায় তাদের সকলের দায় সমান। ফলে তাদের রাইট। সকলের বিরুদ্ধে পেনাল কোডের 302 ও 34 ধারায় অভিযোগ গঠিত হবে। দেখেন, একটু আগে আপনারা অনেকে মনে করছিলেন যে এটা 149 হবে, কিন্তু এটা 149 না, 34 হবে। এটা কে ব্যাখ্যা দিতে পারবেন যে এটা কেন 149 হলো না 34 হলো, যদিও 5 জন আছে? কে ব্যাখ্যা দিতে পারবেন বলেন? এই প্রশ্নটা অনেক গোলকধাঁধার প্রশ্ন। এখানে যদিও আছে 5 জন, আমি কিন্তু অল্প করে উত্তর দিয়েছি। আপনারা এটা 34 ধারা আলোচনা, প্রাসঙ্গিক আইনে 34 ধারা আলোচনা করে বড় করে উত্তর করে নিতে পারবেন, তাতে সমস্যা হওয়ার কথা না। কিন্তু এইটা কেন, আতিকুর রহমান সাহেব বলেন যে কেন এটা 149 হলো না 5 জন হওয়ার পরেও? শ্রাবণী আপু, কি মনে হচ্ছে? না স্যার, একটু ব্যাখ্যা করতে হবে স্যার। ব্যাখ্যা সালাম বলে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন, একটু ব্যাখ্যা করেন যে এটা হুম, হয়তোবা পড়ার সময় মনে হচ্ছিল এটা 149 হবে। 5 জন, প্রথম এখানে 5 জন কিন্তু সংখ্যা দিয়েই দিয়েছে, 5 জন জি দিয়ে স্যার, দিয়ে আপনাদের কিন্তু কনফিউজড করেছে, তাই না? কনফিউজ করেছে জি স্যার। কিন্তু এরা এখানে পাঁচ কেন ভাই 34 হবে মতলব আসছে, হ্যাঁ, এরা পাঁচ ভাই খুন করার জন্য মানে একটা মতলব আসছে, কিন্তু কাজটা সংগঠন ঘটাইছিল জহির আর করিম। করিম আর জহির কাজটা ঘটাইছে। আর আর দুইজন পাহারায় ছিল লাঠি হাতে দরজায়, তাই দুইজন আর দুইজন 4 জন। এখানে তো সংখ্যায় 5-এর থেকে একজন কম আছে, তাই এটা 34 ধারা চলে আসবে। সংখ্যাগত দিক দিয়ে স্যার 5-এর নিচে আছে। তাহলে পারলাম কি এখানে স্যার? এখানে দেখেন যে 5 ভাই প্রথমে ছিল 5 জনের নাম, ঠিক আছে, মতলব বাটলো। এখানে দেখেন এক এক করিম, তারপরে হচ্ছে 2 জলিল, তাহলে কয় 2 জন হলো, ঠিক আছে। দুইজন, জি স্যার। এবং হেলাল আর বেলাল কয়জন হলো? 4 জন হলো। বাদ গেল কে? দুই বাদ কে গেল? রহিম, বাদ গেছে জলিল, হলো করিম। করিম, উম, এখানে রহিম বাদ গেছে, তাই করিম। না? করিম বাদ গেছে। করিম, রহিম বাদ করিম গেছে, জলিল রহিমের নাম রহিম, নাই। রহিম বাদ গেছে। রহিম বাদ যায়নি এখানে। জি জি তার জি, মানে রহিম রহিম বাদ, বাড়িতেই রহিম বাদ আছে। গেছে। রহিম হয়তো বড় ভাই বৃদ্ধ হয়ে গেছে, পরিকল্পনায় আছিল, কিন্তু সে মাঠে যায়নি, তাই না? এটা একটা জি বিষয়, 5 জনের একজন কমে গেল। আচ্ছা, এই রহিমও যদি মাঠে যেত সেক্ষেত্রেও কিন্তু 149 হতো না। কারণ কারণ এই যে বাকিরা বাইরে ছিল পাহারায়, আর পাহারাই থেকে তারা এইভাবে এমনভাবে একটি পার্ট প্লে করছে যে তারা বেআইনি সদস্য হওয়ার জন্য কিন্তু তারা একত্রে থাকার দরকার, কিন্তু 2 জন ভেতরে 2 জন বাইরে, তাই বেআইনি সমাবেশ তৈরি হয়নি। বুঝতে পারছেন? ও, জি স্যার। জি স্যার। দুজন ভেতরে দুজন বাইরে, যার কারণে তার পাট পেলেটা দুজন দুজন হয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে পাহারায় থাকলে কিন্তু অ্যাক্টিভ পার্ট প্লে হয়, কিন্তু তারা ওই সমাবেশের মানে ভেতরে নাই, যেখানে মারামারি হচ্ছে ঘরের ভেতরে, সেই জায়গায় তো তারা নাই। জি এটাও স্যার। কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি হয়। তো আমরা উত্তর করব হচ্ছে এভাবে, যা সকল আসামির উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ থাকায়, তার মানে 2 জন
কি করছে, ড্যাগার দিয়ে আঘাত করছে এবং 2 জন বাইরে পাহারা দিচ্ছে, 4 জন। এখানে 4 জন উল্লেখ করে দিতে পারি, এই কারণে এটা কি হবে 34। তো এটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ধরে দিয়েছি। এই জায়গায় আপনারা ডেভেলপমেন্ট করবেন, আপনাদের ক্রিয়েটিভিটি প্রয়োজনে নোট পাওয়ার পরে এই 109 ধারার আপনি আলাদা খাতায় লিখবেন, অথবা আমি যদি এটা পরীক্ষার খাতে ক্লাস টেস্টে দিই আপনি এতটুকু লিখবেন না, বেশি করে লিখবেন। কেন আমি এখানে কম দিয়েছি, আপনার ক্রিয়েটিভিটি জায়গাটা এখানে দেখাতে হবে। বুঝতে পেরেছেন আমার কথাটা? জি স্যার। জি স্যার। এখন সব প্রশ্নের উত্তর যদি আমি মানে বড় করে দিয়ে দিই, সেক্ষেত্রে কি হবে, আপনারা কিন্তু ওই মুখস্থর মধ্যে পড়ে যাবেন, তাহলে বাজারের গাইড এবং আমার নোটের মধ্যে পার্থক্য থাকবে না। আমার নোটের দক্ষতা তৈরির জায়গা এটা, আমি আলোচনা করব কোথায়। আমি যদি সব উত্তরই লিখে দিই তাহলে আপনারা মাথাটাকে খাটানোর চেষ্টা করবেন না, তার মানে ব্রেনটাকে যদি কাজে না লাগান আপনার দক্ষতা তৈরি হবে না। মুখস্থ করলে কি দক্ষতা তৈরি হয় বলেন? না স্যার। তার মানে এটাকে যখন আমি এই প্রশ্নটা দিব, আপনি যখন বড় করার চেষ্টা করবেন, কিভাবে চেষ্টা করছেন, এটাই আপনার দক্ষতা তৈরিতে হেল্প করবে। ঠিক আছে? তো আমার ক্লাস ইয়েস টেস্টে স্যার। যদি এই টপিক থেকে আমি প্রশ্ন করি, এখান থেকে যে 9টা প্রশ্ন আমি প্রবলেমেটিক প্রশ্ন এবং পার্থক্য এবং সাধারণ প্রশ্ন মিলে 9টা প্রশ্ন কিন্তু আছে। টপিক 1-এ জয়েন্ট লাইবিলিটিতে টোটাল 9টা প্রশ্ন আছে। এই 9টা প্রশ্নের বাইরেও আমি প্রশ্ন করতে পারি ক্লাস টেস্টে, কিন্তু আপনি ধরতে পারবেন কোথা থেকে এসেছে। আমার কথা বুঝতে পারলেন? আমি ভাষা পরিবর্তন করতে পারি, প্রবলেমেটিক প্রশ্ন এর বাইরেও দিতে পারি আমি নিজের ল্যাঙ্গুয়েজ দিয়ে, তখন আপনাকে উত্তর করে আসতে হবে। ঠিক আছে? জি স্যার। এরপরে আজকের আমাদের আলোচনার আরেকটা বিষয় হচ্ছে টপিক 2, পানিশমেন্টস, দণ্ডসমূহ। তো দণ্ডসমূহ এই টপিকে 4টা মাত্র প্রশ্ন পড়ব, খুব সহজ সহজ ছোট ছোট। দণ্ডবিধি বা পেনাল কোড অনুযায়ী অপরাধীদের কোন কোন দণ্ডে দণ্ডিত করা যায়, এইটা একটা দণ্ডবিধি আগে লিখতো, যেহেতু পুরাতন প্রশ্ন, তাই এই প্রশ্ন যদি আসে পেনাল কোড শব্দটা ব্যবহার করে আসবে। তো কোন কোন দণ্ডে দণ্ডিত করা যায়, অর্থাৎ পেনাল কোড অনুসারে কোন কোন দণ্ড আছে, 53 ধারায় আছেন, এটা আমরা এমসিকিউ নোটে পড়েছি। তাহলে জি স্যার। পেনাল পেনাল কোড এর 53 ধারার বিধান অনুযায়ী 5 প্রকার দণ্ড বর্তমানে বলবৎ আছে। অত্র ধারার বিধান অনুযায়ী অপরাধীদের নিম্নলিখিত দণ্ডে দণ্ডিত করা যায়। দেখেন এমসিকিউ নোটে যেভাবে আছে মোটামুটি ওইভাবেই রেখেছি, যেন আপনার মুখস্থ করতে বাড়তি ইফোর্ট দেওয়া না লাগে, ওইভাবেই লেখা যাবে, সমস্যা নেই। এটা যদি 3 নম্বরের প্রশ্ন আসে এতটুকু লিখলে 3-এ 3 পাবেন। মৃত্যুদণ্ড বা ডেথ, যাবজ্জীবন কারাদণ্ড বা ইমপ্রাইজনমেন্ট ফর লাইফ। ইংরেজি লিখবো কি লিখবো না, ইংরেজি লিখতে পারলে ভালো, না লিখলেও সমস্যা নাই। তবে 3 নম্বরের যদি আমি প্রশ্ন দিই, যদি ইংরেজি সহ লিখেন 3-এ 3, ইংরেজি না লিখলে 3-এ 2 দিব, 1 কেটে দিব। বুঝতে পেরেছেন? জি স্যার। কারাদণ্ড, ইমপ্রাইজনমেন্ট। কারাদণ্ড আবার 2 প্রকার, সশ্রম মানে কঠোর শ্রম সহকারে, বিনাশ্রম সিম্পল আর রিগরাস। সম্পত্তি বাজেয়াপ্ত, ফরফেসার অফ প্রপার্টি। সিভিল মামলায় বাজেয়াপ্ত হয় না, ফরফেসার হয় না, সিভিল মামলা হয় অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টের বাংলা হচ্ছে ক্রোক। তো ক্রোক করার ফরফেসার করার মধ্যে সামান্য পার্থক্য আছে, কিন্তু প্রসিডিউর হচ্ছে অন্যের সম্পত্তি ফ্রিজ করে দেওয়া বা আদালতের আওতায় নিয়ে আসা, যার সম্পত্তি সে ব্যবহার করতে যেন না পারে বা অন্যের কাছে বিক্রয় করতে না পারে। আর 5 নম্বর হচ্ছে অর্থদণ্ড বা ফাইন। অত্র ধারার ব্যাখ্যায় বলা আছে যে, এইটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, এটা কিন্তু মনে রাখতেই হবে, যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম হবে। কাউকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাহলে সারা জীবন সে জেলের মধ্যে বসে বসে খাবে, বিনাশ্রম কারাদণ্ড দেব সেটা কিন্তু হতে পারে না। তার মানে সে ভেতরে থাকলে, সে যদি বৃদ্ধও হয় তাও তাকে হয়তোবা কষ্ট কম হবে, এই ধরনের একটা কাজ দিতে পারে, তার উপযোগী, তার শরীরের উপযোগী, কিন্তু তাকে কাজ করতে হবে, বসে বসে খাওয়া যাবে না, কারণ সারা জীবন তাকে সেখানে থাকতে হবে। মাসি মারের দফা আছে স্যার একটা, বসে বসে মাসি মারে। আমি দেখছি, আমি গেছিলাম, দেখছি স্যার। অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য কি? পরিদর্শনে গেছি। এই যে মামলা হয়, মামলায় আসামিকে কেন সাজা দিতে হবে, সাজা দেওয়ার কারণ কি, এটা এমসিকিউ এর মধ্যে নাই, এটা আপনাকে বানিয়ে লিখতে হবে। এটা হচ্ছে পেনোলজি, ক্রিমিনোলজি অ্যান্ড পেনোলজি বলে একটা কোর্স আমরা পড়েছি এলএলবি অনার্সে। তো
ক্রিমিনোলজি অ্যান্ড পেনোলজি থেকেই এটা আসে, আইন বিজ্ঞান বা আপনার যদি জুরি মানে জুরিসপ্রুডেন্স এর মধ্যেও কিছুটা আছে, তবে ক্রিমিনোলজি অ্যান্ড পেনোলজিতে এই বিষয়টা বেশি আছে। তো আপনাদের এত গভীরে নিয়ে যাব না, সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করছি। অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য 2 বা 2.5 নম্বর বা 3 নম্বর সর্বোচ্চ আসতে পারে। আমরা কি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ছি? অপরাধীকে দণ্ড বা শাস্তি প্রদান করে তাকে পুনরায় অপরাধ করা হতে বিরত রাখাই দণ্ড প্রদানের অন্যতম উদ্দেশ্য। তার মানে সে যেন আর অপরাধ করতে না পারে, তাকে তো আটকাতে হবে। এখন কেউ যদি একবার রেপ করে, তাকে যদি সাজা দেওয়া না হয়, সে তো আবার রেপ করবে। কারণ একবার অপরাধ করে যদি পার পেয়ে যায়, তার সাহস বেড়ে যাবে না? জি স্যার। যে ব্যক্তি অপরাধ করেছেন তিনি যেন উক্ত অপরাধ বা অন্য কোনো অপরাধ করতে না পারেন, দণ্ড প্রদানের মাধ্যমে তার ব্যবস্থা করা হয়। অর্থাৎ একবার সে খুন করেছে, সে যেন আর অন্য অপরাধ করতে না পারে বা আবার যেন খুন করতে না পারে, সেটাই উদ্দেশ্য। যেমন নরঘাতককে ফাঁসি, বা নরঘাতক মানে কি, মার্ডার অর কালপেবল হোমিসাইড যে করে, হত্যাকারী, ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড দিলে সে আর নরহত্যা করার সুযোগ পাবে না। ডাকাতকে যাবজ্জীবন কারাদণ্ড দিলে সে আর ডাকাতি করার সুযোগ পাবে না, কারণ সে জেলের মধ্যে থাকবে, কি করে ডাকাতি করবে? অন্য কথায় বলা যায়, অপরাধীকে দণ্ড প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত সৃষ্টি করা হয়। কি সৃষ্টি করা হয়? দৃষ্টান্ত। সমাজে একটা উদাহরণ সৃষ্টি করা হয় যে অপরাধ করলে কি হয়, সাজা হয়। যেন একজনের দণ্ড দেখে সমাজের অন্য ব্যক্তিরা সতর্ক হতে পারে। তার মানে কোনো অপরাধীকে পানিশমেন্ট বা সাজা দিলে সে যে ভয় পাবে তা না, তাকে দেখে আরো 10 জন ভয় পাবে। তাহলে সমাজে ন্যায় বিচার কায়েম হলে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে, তাই না? জি স্যার। এবং অপরাধ করা হতে বিরত থাকে অন্যরাও। সর্বোপরি শেষ কথা হচ্ছে, অপরাধীকে দণ্ড বা শাস্তি প্রদানের সুদূর প্রসারী উদ্দেশ্য হলো সামাজিক, মানে যে সমাজে সে অপরাধটা হয়ে, মানে যে যে সমাজে অপরাধটা হয়েছে ওই সমাজের লোকজনকে কি করা, সতর্ক করা এবং শান্তি সতর্ক বজায় জি। রাখা ও রাষ্ট্রীয় শান্তি শৃঙ্খলা বজায় রাখা। তার মানে সমাজে অপরাধ, রাষ্ট্রীয় পর্যায়ে অপরাধ, তার মানে সমাজ এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি? সমাজ হচ্ছে একটা ছোট পরিসর এবং রাষ্ট্র হচ্ছে অনেকগুলো সমাজের সমষ্টি মিলিত রাষ্ট্র। মানে একটা বড় পরিসরে সমাজই তো একটা রাষ্ট্র, একটা দেশ। জি আইনের শাসন বাস্তবায়ন করাই হচ্ছে দণ্ড প্রদানের উদ্দেশ্য। যদি দণ্ড না দেওয়া হয়, তাহলে আইন রেখে লাভ আছে? না স্যার। যদি স্যার আপনাকে এখানে যদি স্যার এই কথাটা আসতো যে তাকে যদি দণ্ড প্রদান করা না হয়, হুম, তাহলে পরবর্তীতে সে আরো এর থেকে বড় ধরনের অপরাধও সে জড়িয়ে পড়তে করে পারে। ফেলতে পারে। আপনি জি স্যার। আপনি লিখবেন, সমস্যা নাই। এখন এটা যদি 5 নম্বরের জন্য আসে, আরো বড় লিখতে হবে, আপনি একটু বাড়াবেন। আর যদি 2-3 নম্বরের জন্য আসে, ছোট করে লিখবেন। আ- আমার ভাষায় লিখতে হবে তা তো আমি বলছি না, আপনার ভাষাতে লিখেন, সমস্যা নাই। উদ্দেশ্যটা সঠিক হচ্ছে কিনা আপনি নিজে লিখলেই বুঝতে পারবেন। ওই কারণে আমি বলছি বানিয়ে লেখা শিখেন। বাজারের বিভিন্ন পপুলার গাইড আছে, ওই গাইড থেকে যদি আপনি লিখেন, ওরা ধরতে পারবে যে এটা অমুক গাইড থেকে লেখা, তার মানে অমুক গাইড সবাই পড়েছে। আর আপনি যদি আমার নোট পড়েন, আমার নোট তার সবাই নেয়নি, আমার নোট হয়তো বা 500 জন নিবে। তো 500 জনের খাতা তো আর একজনের কাছে পড়বে না, বিভিন্ন জেলা থেকে আমার নোট নিচ্ছে, তাই না? আপনারা স্টুডেন্ট আছেন বিভিন্ন জেলা থেকে, তার মানে আমার নোট থেকেও যদি লিখেন তাও অনেকটা ইউনিক বা স্বতন্ত্র বা একটা ভিন্ন ধরনের একটা ফ্লেভার পাওয়া যাবে লিখায়। বাজারের গাইড থেকে কিছুটা ভিন্নতা আছে আমার লিখার মধ্যে। আবার আপনি যদি নিজের ভাষায় লিখেন, তার মানে আপনার লেখাটাই একমাত্র লেখা হবে আপনার খাতায়, অন্য কারোর সাথে মিল নাই। সেটা সবচেয়ে বেটার, রেখে- সবচেয়ে বেস্ট। ছোটবেলা থেকে বলতো না যে বানিয়ে লেখা শিখো, সৃজনশীলতা। হ্যাঁ, জি। তো সৃজনশীল হলে এই পেশায় ভালো করতে পারবেন, তাহলে ভালো ড্রাফটিং লিখতে পারবেন। আপনি ভালো আইনজীবী তখনই হবেন, আপনাকে সাহিত্য লিখতে হবে না, কিন্তু ড্রাফটিং তো লিখতে হবে আপনাকে। কি কারণে একজন আপনার কাছে সমস্যা নিয়ে আসবে, তার ভাষায় বলবে, তার আঞ্চলিক ভাষায় বলবে। শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, বিভিন্ন ধরনের মানুষ আসবে আপনার কাছে, এসে বলবে স্যার আমার এই সমস্যা। এখন আপনাকে বুঝে নিতে হবে তার গল্পটা, বোঝার পরে আপনার ভাষায় আদালতে সাধু অথবা চলিত ভাষায় মামলা রেডি করে জমা দিতে হবে, দায়ের করতে হবে। তার মানে আপনাকে এই পেশায় ভালো করতে হলে ড্রাফটিং তো শিখতেই হবে, এর তো বিকল্প নাই, আছে কি? না স্যার।
এখন ড্রাফটিং যদি আপনি একই ফরম্যাটে লিখেন, ওই যে যৌতুকের মামলা, বাবার বাড়িতে গেল, যে বিকেল 5টায় কি করলো, ওই স্ত্রীর বাবার কাছে 5 লক্ষ টাকা যৌতুক চাইলো, দেখবেন ওই একই কথা বারবার আছে অনেক মামলায়। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, আমার কাছে কিছু মামলা আসছে, আমি আসামি পক্ষে। তো এই মামলায় তারিখ দিয়েছে যেটা, কিন্তু ওই তারিখে যে বারটা আর চেঞ্জ করেনি, কারণ কম্পিউটারে ফরম্যাট ছিল, খালি তারিখ দিয়েছে। ঘটনার তারিখ কি? ঘটনার তারিখ হচ্ছে 12/12/2025, কিন্তু 12/12/2025 কি বার, সেটা নিচে বারটা ম্যাচ করছে কিনা এটা লক্ষ্যই করেনি, মানে বার চেঞ্জ করেনি। তাহলে আগের আগের অ্যাডভোকেটের নেগলিজেন্সি স্যার। হ্যাঁ, আগের মামলায় বার হয়তো বা রবিবার ছিল বা শুক্রবার ছিল, কিন্তু এখন যে বার চেঞ্জ করতে হবে ওটার করেনি, শুধু তারিখ চেঞ্জ করেছে। তার মানে তারিখের সাথে বার ম্যাচ করে না। তাহলে এটাতে তো আসামি একটু হলেও বেনিফিট পাবে, এতে কি তাই না? স্যার অ্যাডভোকেটের এতে স্যার কি অ্যাডভোকেটের গুরুত্ব কমে যায় না স্যার এই বিচারকের কাছে? অবশ্যই কমে যাবে, কমে যাবে না কেন? এখন এটা একটা মানে ক্রিমিনাল মামলায় কিন্তু এই যে যে এজাহার বা নালিশি দরখাস্ত কিন্তু কি করা যায় না, অ্যামেন্ডমেন্ট করা যায় না। দেওয়ানি মামলায় আপনি আর্জি বা লিখিত জবাব বারবার অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করতে পারবেন, ফ্রেশ দিতে পারবেন। কিন্তু ক্রিমিনাল মামলা একবার লেখা হলে সেটার সংশোধনের সুযোগ নাই দাখিলের পরে। সেই ক্ষেত্রে ওই যে ভুল ডেট দিল, এটা গোপন থাকতে হবে। তখন কি করতে হবে, জেরা করার সময় জিজ্ঞাসা করতে হবে, বলেন তো কি বারের ঘটনা? তখন সে বলবে যে রবিবারের ঘটনা। তো আপনার মামলায় কি লিখেছেন? রবিবারতে, হ্যাঁ। তো বলেন তো কি তারিখের ঘটনা? এত তারিখের। তো তারিখ আর বার সে হয় ভুল বলবে, না হলে কাগজে ভুল লেখা আছে, একটু পার্থক্য তৈরি হবে কিনা বলেন? জি স্যার। অবশ্যই তখন স্যার, এটা তৈরি হবে। ডিফেন্সে বড় একটা হেল্প হবে আসামির জন্য। Right. জি তো স্যার। এই ধরনের আমি বেশ একটা মামলায় 20 জন আসামি ছিল, তাদের ঘটনাটা এরকম হয়েছে, ওই তারিখ এবং বার মিল নাই। যত আসামি আসে যেটা লেখা আছে সেটাই, কিন্তু তারা চেক করে দেখেনি ক্যালেন্ডারে যে আসলে এটা আইনজীবী লক্ষ্য করেনি, আমি এটা গোপন আছি, তা যে রাতে আমি সেটা দেখব। তো আমি মনে করেন 3-4জন মনে হয় সাক্ষী দিয়েছে, আমি 2জনকে জিজ্ঞাসা করেছি কি তারিখের ঘটনা, তারিখ বলেছে, 2জন বলেছে বার। তো আমি বললাম স্যার PW 1 2 এরা বা তারিখ যদি সঠিক বলে তাহলে PW 2 3 3 4 এরা বার তো যেটা বলছে সেটা সঠিক না, কারণ ডেট সাথে ক্যালেন্ডার তো মিলে না। এবং নালিশি দরখাস্তেও তাই আছে। এবং নালিশি দরখাস্তে উকিলের ভুল হতে পারে, কিন্তু আদালতে দাঁড়িয়ে মুখে যেটা বলছে সেটা তো বিশ্বাস করবো আমরা, তাহলে সেটাও মিথ্যা বলছে। বুঝতে পেরেছেন? তার মানে পিডাব্লিউ যখন কি স্যার? হচ্ছে প্লেন, মানে প্রসিকিউশন উইটনেস ক্রিমিনাল মামলায়, মানে বাদী পক্ষের সাক্ষী। তার মানে আমি যদি আগে বলে দিতাম বেল হিয়ারিং বা অন্য সময় যে স্যার এখানে দেখেন 12 ভুল করে রেখেছে, তাহলে এটা উকিল বলতো স্যার আমার নেগলিজেন্স। কিন্তু যখন PWর মুখ দিয়ে আমি বলাই নিব এবং সেটা নোট হয়ে যাবে ডিপোজিশনে সাক্ষী হিসাবে, তখন কিন্তু এটার গুরুত্ব বেড়ে যাবে। ওমর ফারুক ভাই, বুঝতে পারছেন? জি স্যার। তো এইগুলো আপনাদেরকে শেখাবো, আপনার অ্যাডভোকেট হন। কিছু কিছু আর্ট অফ ক্রস এক্সামিনেশন জেরা করার, যেগুলো যতটুকু আমার জানা আছে, এবং আমার কোর্টের বেশ কিছু বাঘা বাঘা আইনজীবী আছেন, তাদের সাথে পরামর্শ করে আমি একটা ছোট নোট তৈরি করব, মানে জেরার কৌশল, বা হয়তো বা ভবিষ্যতে মার্কেটে বইও আসতে পারে। তো সেগুলো থেকে মূল মূল জিনিসগুলো আয়ত্ত করে দ্রুত যেন আপনারা জেরা ভালো করতে পারেন, এগুলো কিছু তথ্য শেখাবো। আমার সাথে যোগাযোগ রাখবেন অ্যাডভোকেট হয়ে যাওয়ার পরেও। যে সকল ধারার অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায় তা আলোচনা করুন। পেনাল কোডে, দণ্ডবিধির বা পেনাল কোড, আপনারা এখানে পেনাল কোডে লিখবেন যে সকল ধারায় অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান আছে। বাংলাদেশের বিদ্যমান আইনে যত রকমের সাজা বা শাস্তি আছে তার মধ্যে সর্বোচ্চ সাজা হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডকে শাস্তির মাত্রায় মানবাধিকারের দৃষ্টিতে আইনি স্বীকৃতি দেয় না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। মানবাধিকার বা শাস্তির মাত্রার ক্ষেত্রে কিন্তু মৃত্যুদণ্ড বা ডেথ পেনাল্টি, এটাকে আবার ক্যাপিটাল পানিশমেন্টও বলে, অনেক দেশে কিন্তু মৃত্যুদণ্ড কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। কারণ এটা মানবিক দৃষ্টিতে কি হয়, এটাকে জুডিশিয়াল কিলিং বলে। তার মানে কলমের আঁচড়ে আইনের মাধ্যমে একজন মানুষকে মেরে ফেলা। তো জান হত্যা করা পাপ না, জি স্যার। যে কোনো ধর্ম অনুসারে। তো যদিও আইনে এটা জাস্টিফাই হয়, তো অনেক দেশে
যে আমি একজন মানুষকে ফাঁসি দিয়ে মেরে ফেলবো রায়ের মাধ্যমে, সে অপরাধ করেছে, যাবজ্জীবন বা আমৃত্যু কারাদণ্ড হতে পারে। কিন্তু একটা মানুষকে ফাঁসি দেওয়া, অনেক দেশ, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপ অনেক দেশগুলোতে মৃত্যুদণ্ডকে বাতিল করে দিচ্ছে। তো আমাদের দেশে এখনো মৃত্যুদণ্ড বহাল আমাদের আছে। আমাদের দেশের জন্যই স্যার এটা ঠিক আছে, কারণ আমরা ততটা সভ্য হতে পারি নাই। আমাদের বাংলাদেশের মানুষ অসভ্যের ভরা। এই দেশের মানুষের জন্য মৃত্যুদণ্ডের পরে আরো যদি কোনো দ্বন্দ্ব থাকে সেটাও দেওয়া উচিত স্যার। ক্রিমিনোলজি অ্যান্ড পেনোলজি, এটা যদি ডিপলি পড়েন তাহলে আরো একটা কথা আছে প্রচলিত, যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তো যদি আপনি পাপকে ঘৃণা করেন এবং সমাজে সেটা যদি ইস্টাবলিশ করতে পারেন, একটা ব্যক্তি কিভাবে অপরাধে জড়াই গেল, একটা ব্যক্তি কিভাবে অপরাধে জড়াইয়ে গেল, তার পরিবেশ তাকে অপরাধী তৈরি করলো। তো যদি পরিবেশ সে ব্যক্তিটা ভালো পায়, আচ্ছা, এক ভাই কিন্তু স্ক্রিনে দাগ দিচ্ছেন, হ্যাঁ, ফাংশনের মধ্যে প্রবেশ করছেন, স্ক্রিনে দাগাদাগি করছেন, প্লিজ এগুলো করবেন না, ভিডিওতে চলে আসে, দেখতে খারাপ লাগে। তো যেটা বলছিলাম, যদি একটা মানুষ কেন অপরাধ করলো, পরিস্থিতির কারণে অপরাধে জড়িয়ে যেতে পারে। একটা আমার সন্তান যেভাবে মানুষ হচ্ছে, একটা রিক্সা চালকের সন্তান হয়তো বা সেভাবে মানুষ হচ্ছে না, একটা ভিক্ষুকের সন্তান সেভাবে মানুষ হচ্ছে না, আবার একজন শিক্ষক, যে ইউনিভার্সিটির শিক্ষক, তার সন্তান একটু অন্যভাবে মানুষ হচ্ছে, বা একজন এমপি মন্ত্রী শিক্ষক মানে সন্তান অন্যভাবে মানুষ হচ্ছে। তার মানে কোন পরিবেশে মানুষ হচ্ছে, কোন অর্থনৈতিক পরিকাঠামোতে মানুষ হচ্ছে, অনেক কিছু নির্ভর করে। অপরাধ করার সুযোগ থাকলে অপরাধ মানুষ করতে পারে, যদি সুযোগ তৈরি না হয়, ভালো পরিবেশ পায়। বুঝতে পেরেছেন? শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু অপরাধী তৈরি করতে পারে। যদি ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয় অপরাধ হবে না, ভালো শিক্ষা প্রতিষ্ঠান না হলে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা যদি সঠিকভাবে সে না পায়, সুশিক্ষিত যদি না হয়, প্রমোদ চৌধুরীর মতো, হ্যাঁ, স্বশিক্ষিত হতে পারবে না, তখন সে অপরাধী হতে পারে। তো অনেক কিছু ম্যাটার করে। জন্ম থেকে তো মানুষ কি না অপরাধী না, অপরাধী কি একটা শিশুকে অপরাধী হয়? এই কারণে তো 9 বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে, তাই না? জি স্যার। জি স্যার। অনেক দেশে মৃত্যুদণ্ডকে কঠিন ও নিষ্ঠুর সাজা মনে করেন। বাংলাদেশে তথা ভারতীয় উপমহাদেশের আইনে মৃত্যুদণ্ডকে সাজা হিসেবে মেনে নেওয়া হয়েছে। এতটুকু হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড বললাম, এটা দিলেও হবে না দিলেও হবে, এটা আমার ক্রিয়েটিভিটি থেকে দিয়েছি। এরপরে মূল আলোচনা। তাহলে পেনাল কোড আপনারা লিখবেন, যদিও এখানে বাংলায় দণ্ডবিধি লিখেছি আমি। দ্য পেনাল কোড 1860 এর নিম্নোক্ত ধারাসমূহে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। 1 নম্বর, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া বা লিপ্ত হওয়ার উদ্যোগ গ্রহণ করা বা সহায়তা করা, এটা হচ্ছে অপরাধ। ধারা কত? 121। আপনারা চাইলে ধারাটাকে দিতে পারেন এবং এই টপিকটা পরে দিতে পারেন। তারপরে 2 নম্বর দিলেন, 2 নম্বরে ধারা দিয়ে দিলেন, ধারা 132, তারপরে লিখলেন বিদ্রোহে সৈনিকদের সহায়তা করা এবং এর ফলে বিদ্রোহ সংগঠিত করা, মানে বিদ্রোহ করলে মৃত্যুদণ্ড হবে। তার মানে ধারা আগে লিখতে পারেন বা ধারা পরে ব্র্যাকেটও দিতে পারেন, যে কোনোভাবে। 3, মিথ্যা সাক্ষ্য দেওয়ার ফলে নির্দোষ ব্যক্তি যদি মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়, মানে মিথ্যা সাক্ষ্য দিলেন, তার ফলে একজন নির্দোষ ব্যক্তির ফাঁসি হয়ে গেল, পরে যদি জানা যায় যে এটা অন্য কোনোভাবে বা অন্য কোনো মামলায় যদি উদ্ঘাটন হয় যে সেই মিথ্যা সাক্ষ্য দিয়েছিল এবং যার ফলে একজন ব্যক্তির মৃত্যু কার্যকর হয়েছে, মৃত্যুদণ্ড, তখন তার বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষর দেওয়ার জন্য নতুন মামলা হবে এবং তাকে এই মিথ্যা স্বাক্ষর দেওয়ার জন্য এবং তার ফলে একটা নির্দোষ ব্যক্তি যেহেতু মারা গেল, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া যাবে। 194, খুন 302, মার্ডারের শাস্তি 302 আছে, খুন করলে মৃত্যুদণ্ড। 301-এ কিন্তু বলা আছে যে এক ব্যক্তিকে খুন করতে গিয়ে অন্য ব্যক্তিকে যদি খুন করা হয় তাহলে 301 ধারা অনুসারে শাস্তি হচ্ছে 302 ধারার অনুরূপ বা খুনের সাজার অনুরূপ। তাই অনেকেই 301-কে এই লিস্টে রাখতে চান, অনেকে রাখতে চায় না। তো আমার মতে 301-কেও লিস্টে রাখা যায়, তাহলে এখানে 10টি না 11টি ক্ষেত্রে হয়ে যায়। কিন্তু আমি বাজারের অধিকাংশ বইয়েই 301-কে রাখেনি, 10টি ক্ষেত্রে রেখেছে, তাই আমি তাদের মতো, যেহেতু তারা অনেক দিন থেকে আছেন, বই লিখছেন, গবেষণা করেছেন, আমিও 301-কে বাদ দিয়ে 302 শুধু রেখেছি। যাবজ্জীবন কারণে দণ্ডিত ব্যক্তি কর্তৃক মৃত্যু মানে খুন করলে 302, একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন বলেছিলাম এটাই।
নাবালক উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচিত করলে এবং তার ফলে আত্মহত্যা করলে 305-এ মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক জখম করে খুনের চেষ্টা করলে 307-এ শেষের দিকে লেখা আছে, দেখেন যে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখে গুরুতর জখম করলে 326 মৃত্যুদণ্ড হতে পারে। 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে খুন, গুরুতর আঘাত ইত্যাদির উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে 364 বা ক অনুসারে মৃত্যুদণ্ড। খুনসহ ডাকাতি 396 মৃত্যুদণ্ড। দেখেন আমি সাজিয়েছি কিন্তু শুরুর থেকে 121, 132, 194, 302, 303, 305, 307, 326, 364, 396। আপনারা চাইলে কিন্তু এই পাশে লিখে ফেলতে পারেন এই সেকশনগুলো। তবে সবচেয়ে ভালো হয় আপনি সেকশনগুলো আগে লেখেন বাম দিকে, তারপরে উত্তর লেখেন। তাহলে সেকশনগুলো বা ধারা তারপরে সেকশন, তার মানে আপনি এক পলকে সেকশনগুলো দেখতে পাবেন। বুঝতে পারলেন আমি কি বোঝানোর চেষ্টা করছি? জি স্যার। এবং আপনারা নোট পাওয়ার পরে দ্রুত অন্য জায়গায় বা এই নোটের নিচে ফাঁকা অংশে এই সেকশনগুলো মনে রাখতে পারছেন কিনা নিজে হাতে লিখে রাখবেন। প্র্যাকটিস করতে হবে, 10টা সেকশন মনে রাখতে হবে এবং এগুলো মৃত্যুদণ্ডের সেকশন। একটা পার্থক্য পেনাল কোড অনুসারে কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ও আমৃত্যু কারাদণ্ডের মধ্যে পার্থক্য লিখুন। বিষয় কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড। পার্থক্য আছে একটু, যাবজ্জীবন এবং আমৃত্যু কারাদণ্ডের মধ্যে পার্থক্য আছে। 1 নম্বর আইনি ভিত্তি, মানে আইনে এই সাজা দেওয়া যায় কিনা। দণ্ডবিধির 53 ধারা, আপনার পেনাল কোড লিখতে পারেন, পেনাল কোডে 53 ধারায় আছে এটা। আর এখানে 53 ধারাতে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা আছে। আর আমৃত্যু কারাদণ্ড আমরা একটু আগে কিন্তু 53 ধারা পড়েছি, সেখানে কি আমৃত্যু কারাদণ্ড কথাটা লেখা আছে? কেউ লাইনে আছেন? আতিকুর রহমান ভাই, জি স্যার। 53 ধারায় জি কিন্তু স্যার। আমৃত্যু কারাদণ্ড লেখা নাই, আছে কি? না জি স্যার। না। তাহলে এটার আইনি ভিত্তি কি? আইনি ভিত্তি জেল কোডে আছে। জেল কোড একটা আইন, জেল কোড অনুসারে জেলারকে বলে দেওয়া হয়, মানে মামলার রায়ে বলে দেয় যে এই ব্যক্তির আমৃত্যু কারাদণ্ড, তার মানে মৃত্যুর আগ পর্যন্ত সে যেন বের হতে না পারে। ঠিক আছে? জি। যাবজ্জীবন কারাদণ্ড হলেও দেখবেন অনেকে 10 বছর বা 7 বছর বা 14 বছর বা 20 বছর পর অনেক সময় বের হয়ে যায়। কেন? তাকে অবশিষ্ট সাজা মাফ করে দেয়। কেন? কারণ সে ভালো আচরণ করেছে। জেলার তার রিকমেন্ডেশনের মাধ্যমে প্রতি বছরে 12 মাসে বছর না হয়ে 9 মাসে বছর হয়ে যায়। কারণ সে 12 মাসের মধ্যে 9 মাস যদি ভালো আচরণ করে, বাকি 3 মাস তার জেলার কি করতে পারে? মওকুফের জন্য রিকমান্ড করতে পারে। তাই বলে যে জেলের মধ্যে 9 মাসে বছর, আসলে পরবর্তী 3 মাস কি হয়ে যায়? অক্টোবর, নভেম্বর, মাফ হয়ে যায়। ডিসেম্বর মাফ হয়ে যায়। শেষের ধরে নিই বছরের শেষের 3 মাস তো, সবাই তো আর জানুয়ারিতে শুরুতে ঢোকে না, তো সবার জন্য শেষের 3 মাস হবে না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে শেষের 3 মাস যে প্রবেশ করলো তার জন্য শেষের 3 মাস অনেক সময় কি হয়? মাফ হয়ে যায়, এই কারণে 9 মাসে বছর হয়ে যায়। তো এই করতে করতে শেষের দিকে দেখা গেল যে অনেক সময় ঈদ বা বিশেষ দিন, বিজয় দিবস, স্বাধীনতা দিবসে অনেক ব্যক্তিকে কিন্তু মুক্ত করে দেয়। অনেক সময় সরকার অথবা রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতার আওতায় চলে আসে তারা, তখন বের হতে পারে। কারা? যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা 53 ধারায়। কিন্তু ওই 53 ধারায় সাজা দিতে যে যদি আরেকটু যুক্ত করে দেয় যে এই ব্যক্তির আমৃত্যু কারাদণ্ড শব্দটা লিখে, যাবজ্জীবন না লিখে আমৃত্যু লিখলে, তখন জেলার জেল কোড অনুসারে তাকে ওই জেলখানাতে তাকে মারা যেতে হবে। মারা যেতে হবে। তার লাশ বের হবে সেখান থেকে, জীবিত ব্যক্তি বের হবে না। তাহলে জেল কোডের এটা বিধান। প্রকারভেদ, কারাদণ্ড সাধারণত 2 প্রকার, সশ্রম ও বিনাশ্রম। আর যাবজ্জীবন কারাদণ্ডের 1 প্রকারই হয়, সর্বদা সশ্রম। আর আমৃত্যু সর্বদা সশ্রম। মেয়াদ 24 ঘন্টা। 510 ধারায় কেউ যদি কি করে? অসৎ আচরণ করে, কিভাবে? মাতাল অবস্থায় রাস্তায় মাতলামি করে, তাহলে 24 হুম। ঘন্টা কি হতে পারে? তার সাজা হতে পারে, অথবা 10 টাকা অর্থদণ্ড। জরিমানা। এটা সর্বনিম্ন। হতে 14 বছর পর্যন্ত। দেখবেন যে 14 বছরের উপরে সাজার বিধান পেনাল কোডে কোথাও নাই। কারাদণ্ডের কথা বলছি, ইমপ্রাইজনমেন্ট। আর লাইফ ইমপ্রাইজনমেন্ট বা যাবজ্জীবন সেটা তো ভিন্ন জিনিস। কারাদণ্ড 2 প্রকার, সশ্রম বিনাশ্রম। তো সশ্রম বা বিনাশ্রম ম্যাক্সিমাম 14 বছর, মিনিমাম 24 ঘন্টা হতে পারে।
আর এখানে নির্দিষ্ট নয়, যাবজ্জীবন কারাদণ্ড নির্দিষ্ট নয়, কারণ কোন ব্যক্তি কত বছর বাঁচবে বলা যায় না। আবার কে আচরণ ভালো করলে তাড়াতাড়ি বের হবে, আচরণ যদি খারাপ করে প্রথম দিকে, শেষের দিকে আচরণ ভালো করলো তাহলে একটু বেশি দিন থাকবে। তার মানে যাবজ্জীবন কারাদণ্ড নির্দিষ্ট নয়। তার মানে সে কবে বের হবে এটা বলা যায় না, তার আচরণের উপরে অনেকটা নির্ভর করে, এবং সরকার আসলে তাকে মাফ করছে কিনা তার ভাগ্য এখানে ফেভার করতে হবে, তাই না? জি স্যার। আর আমৃত্যু কারাদণ্ড মৃত্যুর আগ পর্যন্ত, এটাও নির্দিষ্ট। তার মানে যেদিন সে মারা যাবে সেই দিন তার লাশ বের হবে, তার আগ পর্যন্ত তাকে জেল খাটতে হবে। মুক্তির সুযোগ, মেয়াদ শেষে অটোমেটিক মুক্তি পাবে, ছেড়ে দিবে, মেয়াদ শেষ হয়ে গেলে এমনি ছেড়ে দিবে, আবেদনও করা লাগে না। আদালতে জামিনের আবেদন করতে হয়, তো এই ধরনের আবেদনও করা লাগে না। যেদিনকে তার সাজা ভোগ শেষ হয়ে যাবে সেদিন, মনে করেন কোনো ব্যক্তি 2 বছরের সাজা হয়েছে, 2 বছর যেদিন শেষ হয়ে যাবে জেলার এমনি তাকে ছেড়ে দিবে। এবং সে দায়িকাই না বললে তোমার তোমার মুক্তি আজকে। হ্যাঁ, মুক্তি আগের দিনই বলে দিবে, বা সে তো নিজেও জানতে পারে, সে ভিতরে গেলে খোঁজ খবর রাখে না তার কত দূর হলো, সে খোঁজ খবর রাখবে এবং সে বের হওয়ার সময় তার জিনিসপত্র সহ তাকে ছেড়ে দেবে। আর যাবজ্জীবন কারাদণ্ড হলে প্যারোলে বা ক্ষমা সাপেক্ষে মুক্তি হতে পারে। আগের সরকার থাকা অবস্থায় আমাদের মানে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনি বাইরে বের হননি চিকিৎসা এবং অন্যান্য কাজে, তার কিন্তু জি সাজা হয়েছিল, তারপরে উনি কিন্তু বের হয়েছেন। এটাকে বলে প্যারোলে মুক্ত হওয়া। মানে একজন ব্যক্তি দুইভাবে মুক্ত হতে পারে, একটা হচ্ছে জামিন বা বেল, আর একটা হচ্ছে প্যারোল। প্যারোল কখন? সাজা ভোগ করার পরে, মানে সাজা ভোগ করা অবস্থায়, সাজা চলমান এখনো অবস্থায়। সাজা এখনো আছে, মনে করেন 5 বছরের জেল হয়েছে কোনো ব্যক্তির, 2 বছর সাজা ভোগ করার পরে সে আবেদন করলো, সার আচরণ ভালো, তাকে প্যারোলে মুক্ত করে দিতে পারে এবং তাকে অবজারভেশনে রাখবে। অথবা সে চিকিৎসার জন্য মানে ক্ষণস্থায়ী সাময়িক 5 দিনের জন্য চিকিৎসার জন্য তাকে কোথাও নিয়ে যেতে হবে, প্যারোলে মুক্তি। অথবা তার অথবা স্যার, পরিবারের হুম কেউ হুম, মারা গেছে, মারা গেছে। 2-1 দিনের জন্য তাকে প্যারোলে মুক্ত করা যাবে, তখন আমরা প্যারোলের আবেদন করব, জামিনের আবেদন না। প্যারোলে মুক্তি দিলে তখন একটা ইন্টারিম, একটা ক্ষণস্থায়ী সে রিলিজ পাবে। বুঝতে পারলেন? এগুলো তো বোঝেন আশা জি করি। প্যারোলে বুঝি স্যার। তো যারা অনেক কোর্টে যান, আসামি প্যারোলে মুক্তি হইয়া বাবা মার এই যে জানাজায় এসে অংশগ্রহণ করে, তো ওইটাই এই তো প্যারোলে মুক্তি আমি স্যার, দিতে হাতে নাই স্যার। শিকল বাঁধা থাকে। তো জানা যায় যদি অংশগ্রহণ করাতে হয় কোনো আসামিকে, এই আইনজীবীকে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, কারণ এই খুব অল্প সময়ের মধ্যে প্যারোলের আবেদন করা, প্যারোলের আবেদন করতে হলে ওই ব্যক্তির আবার জেলখানার থেকে সই করে নিয়ে আসা, হ্যাঁ অনেক ঝামেলা আছে। মানে আগে ওই প্যারোলে মুক্ত করতে হলে যে আইনজীবী ওই মামলায় ডিফেন্স লয়ার ছিল, ওই আইনজীবী ওই মামলার যদি কপি থাকে, সবকিছু তার কাছে আছে, হ্যাঁ কত সাজা হয়েছিল, তার পক্ষে দ্রুত সম্ভব। কিন্তু নতুন আইনজীবী ধরে প্যারোলে মুক্ত করতে হতে মামলার কপি, মামলার নাম্বার, কোন মামলায় কত বছরের সাজা হয়েছে ডিটেলস দিতে হবে, এবং ওই নথিতে উপস্থাপন করতে হবে, তাই না? জি আচ্ছা, কামরুজ্জামান ভাই প্রশ্ন করতে চাচ্ছেন। স্যার আমার প্রশ্নটা ছিল স্যার, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি কি প্যারোলে মুক্তি পেতে পারে স্যার? মৃত্যুদণ্ড, হ্যাঁ পারে, কন্ডেম সেলে থাকা অবস্থাতেও মুক্তি পেতে পারে বিশেষ কারণে, ওই যে বাবা মার মারা গেছে, আত্মীয় কেউ মারা জানাজা। গেছে, জানাজা, এই ধরনের বিশেষ কারণে জি মুক্তি জি। পেতেই পারে। মুক্তিটা সাময়িক। হ্যাঁ, হ্যাঁ জি স্যার, জি স্যার। ওই যে বললেন তো স্যার ইন্টারিম। ইন্টারিম। এখানে জি স্যার। সাধারণত মুক্তি নেই, কারণ তাকে জেলেই মারা যেতে হবে। এই যে আমি এখানে যেটা দেখিয়েছি, এই এই প্রশ্নটা মেবি বাজারে কোনো গাইডে নাই, এটা আমার তৈরি করা, আপনাদের একটা এক্সট্রা নলেজ দেওয়া আর কি, একটু ডিপ নলেজ দেওয়া এই সম্পর্কে, কারণ আমার স্টুডেন্ট একটু বেশি জানবে এটা আমি চাই। জি স্যার। বাংলাদেশে প্রচলন কোনটার বেশি? বহুল প্রচলিত কারাদণ্ড তো প্রচুর হয়, যাবজ্জীবন কারাদণ্ড প্রচুর হয়, কিন্তু বিরল, অত্যন্ত বিরল, মানে রেয়ার। আমৃত্যু কারাদণ্ড খুব কম আসামিকেই দেওয়া হয়, খুব দুর্ধর্ষ আসামি ছাড়া কিন্তু দেয় না। হ্যাঁ, খুবই দুর্ধর্ষ আসামি হলে মৃত্যুদণ্ডই দিবে, কিন্তু তাকে যাবজ্জীবন না দিয়ে আমৃত্যু দিবে, খুব কম, রেয়ার আছে। ঠিক আছে।